দেখুন, এতদিনে বাংলার বিধানের এই বিশেষ পর্বগুলোর মেজাজটা আপনারা বুঝে গেছেন। রাজনৈতিক ব্যক্তিত্বদের অরাজনৈতিক জীবনের এই ধারাভাষ্যে আমরা হাঁটি স্মৃতির পথ ধরে। না, কোনো সাক্ষাৎকার নয়, প্রশ্নাবলী থাকে না, যেটা থাকে সেটা হচ্ছে শুধুমাত্র আমার সঙ্গে কিছু ছবি। সেই ছবিগুলো এই ব্যক্তিত্বদের হয়ে ওঠার সাক্ষী। আর আজ আমরা এসেছি বিজেপির রাজ্য সভাপতি, একাদশতম রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের বাড়ি। আসুন আমার সঙ্গে। কেমন আছো? দেখুন, স্মৃতির ঝাঁপি দিয়ে শুরু করব। আমার সঙ্গে যে মানুষটা বসে আছেন, তিনি যখন শাখায় যোগ দিয়েছেন তখন আমার জন্মই হয়নি। সেই 1972 সালে যখন বিজেপিতে যোগ দিয়েছেন, তখন জনতা পার্টি আর ভারতীয় জনতা পার্টি দুটো আলাদা দল, এটা লোককে আধ ঘন্টা ধরে বোঝাতে হতো। তখন এই রাজ্যে বিজেপির ভোটের শতাংশ 1% বা তারও কম। আমি বারবার বলি যে ধৈর্যের জন্য যদি নোবেল প্রাইজ কাউকে দেয়া যেতে পারে, তাহলে নিঃসন্দেহে সব থেকে যোগ্য প্রার্থী হচ্ছেন শ্রমিক ভট্টাচার্য, রাজ্য বিজেপির একাদশতম সভাপতি। আমি শ্রমিক সম্পূর্ণ উল্টো দিক থেকে শুরু করি, যে একজন তরুণ এমন একটা দলে সে যোগ দিয়েছে যে দলটা সম্পর্কেই এই রাজ্যের মানুষ ওয়াকিবহাল নয়। তো এ তো একটা কোথাও একজন তরুণের মনে একটা ফ্রাস্ট্রেশনের জন্ম দেয়, এবং নিঃসন্দেহে অচেনা দল বা অল্প পরিচিত দল, একটা অবহেলা, উপেক্ষা, খুব স্বাভাবিকভাবে এটা থাকা সম্ভব। এরম কোনো স্মৃতি আছে যে খুব খারাপ লেগেছিল একজন তরুণের, খুব যন্ত্রণা হয়েছিল যে এইভাবে আমাদের উপেক্ষা করছে, মানুষ কথা শুনছে না, বা কেউ অপমান করেছে? এ ধরনের তো অনেক স্মৃতি আছে। সব থেকে মানে তিক্ত স্মৃতিটা কি? তিক্ত স্মৃতিটা হচ্ছে ইন্দিরা গান্ধীর মৃত্যুর পর অটল বিহারী বাজপেয়ীর পরাজয়। এটা খুব মজার ঘটনা, আবার একই সঙ্গে হৃদয় বিদারক আমার কাছে। জঙ্গিপুরে আমাদের প্রার্থী ছিলেন অনিমা বসু, প্রয়াত হয়েছেন। নির্বাচনে ওখানে প্রচার করেছি, ছিলাম। এবার আমার শিবপুরের পাড়ায় ফিরেছি, ওখানে এমনি বন্ধু বান্ধব বলতো, পার্টি পেলি না বিজেপি, আসলে আবার পাখি, বিজেপি আবার পার্টি, এইসব মজার মজার কথা বলতো লোক। তো হঠাৎ তখন প্রথম আর কি ওই সেফোলজি শুরু হচ্ছে, প্রণয় রায় এবং বিনোদ দুয়া। একদম। তা আমাদের যে ক্লাব রুম, যেটা এখন একটা মেডিসিন ব্যাংক, গেলে দেখতে পাই, তো সেখানে আমরা বসে আছি, একটা ছোট টিভি চলছিল। ভোট গণনা শুরু হয়েছে। প্রথম যে খবরটা এলো সেটা হল অন্ধ্রপ্রদেশে বিজেপি প্রার্থী জঙ্গা রেড্ডি, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী, প্রাক্তন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী শ্রী পিভি নরসিমহা রাওকে 35,000 ভোটের ব্যবধানে পরাজিত করেছেন। তো প্রথম খবর এলো বিজেপি জিতেছে। আমিও আশ্চর্য হয়ে গেছি। আমার বন্ধুরা সঙ্গে সঙ্গে লাফিয়ে উঠলো, এই সিঙ্গাড়া খাওয়া এক্ষুনি। তা আমাদের পাড়ায় একটা ছোট্ট কার্তিকদার দোকান ছিল, ওই খই মুড়ি বাতাসে সব বিক্রি করতেন, এবং তোমার সিঙ্গাড়াটা খুব সুন্দর ছিল। আমার পকেটে পয়সাও ছিল না, তো মোটামুটি 2 ঝুড়ি সিঙ্গাড়া শেষ হয়ে গেল, সকলকে খাইয়ে দিলাম। তার 15 মিনিট পরে যে খবরটা এলো সেটা হলো, গোয়ালিয়র কেন্দ্রে ভারতের প্রাক্তন বিদেশ মন্ত্রী এবং ভারতীয় জনতা পার্টির সভাপতি শ্রী অটল বিহারী বাজপেয়ী মাধবরাও সিন্ধিয়ার থেকে 35,000 ভোটের ব্যবধানে পিছিয়ে আছে। সেই ব্যবধানটা কমলো না। যখন ভোটের ব্যবধান প্রায় 2.5 লক্ষের কাছাকাছি, তখন অটল বিহারী বাজপেয়ী বললেন, পরাজয় স্বীকার করে, যে আমার প্রার্থী কোনো অর্থ কিংবা বাহুবলে জয়লাভ করেননি। গোয়ালিয়রের উন্নয়নের স্বার্থে আমি সবসময় তার সঙ্গে থাকব। তো যাই হোক, 242টা আসনে জিতে আমরা মানে প্রতিদ্বন্দ্বিতা করে আমরা 2টো আসনে জয়লাভ করলাম। কংগ্রেসের পরে ভোটের পার্সেন্টেজে আমরাই সবচেয়ে বেশি ছিলাম, 7.33 আমাদের ভোট ছিল, কিন্তু আসন ছিল 2টো। সেই ঝড়টা কিছুটা পশ্চিমবঙ্গে থমকে গিয়েছিল, বামের অনেক বেশি আসন পেয়েছিলেন সেই তুলনায় সারা দেশের মধ্যে। তো নিঃসন্দেহে তখন বলতো যে এত বড় পার্টি, 2 নেতা, 2 সাংসদ, অটল বিহারী বাজপেয়ী রাজনীতি থেকে সন্ন্যাস নেবেন, লালকৃষ্ণ আদবানি আবার পত্রপত্রিকায়
কলামিস্টের কাজ করবেন, বিজয় রাজা সিন্ধিয়া হয়তো বাকিরা জীবনটা ধর্মকর্মে মন দেবেন। তো তারপরে মনের দুঃখে হিমাচলে বেড়াতে যাচ্ছি, যেতে যেতে যা হয় আর কি, 11 নম্বর অশোকা রোড আমাদের দলীয় কার্যালয় ছিল, ঢুকেছি, সেখানে দেখছি প্রেস কনফারেন্স, অটলজি প্রেস কনফারেন্স করবেন, দেশ বিদেশের সমস্ত সাংবাদিক পৌঁছে গেছে। যে যাকে ভাবা হচ্ছিল কংগ্রেসের একটা ভায়াবল অল্টারনেটিভ, এরকম একটা আপসার্জ হচ্ছে একটা ফোর্সের, এবং অটল বিহারী বাজপেয়ী সেই ভাবমূর্তি। তো সেই পার্টির এই ধরনের একটা সেটব্যাক কিভাবে তারা নিচ্ছে, অটলজি শুরু করলেন, প্রথম শব্দটা এটাই, না জানে कैसे ऐसा जैसा वैसा वैसा हो गया और न जाने कैसे वैसा वैसा ऐसा जैसा हो गया। আমি এখানে বলি যে এই যে অটল বিহারী বাজপেয়ী হুবহু কি বলেছেন, শ্রমিক ভট্টাচার্য বলেছেন, শ্রমিক ভট্টাচার্যের অটল বিহারী বাজপেয়ীর এই ধরনের ভাষণ একাধিক, একেবারে সেই দিন যে ভঙ্গিতে যে জ্যোতিচিহ্ন সহ বলেছিলেন শ্রমিক মুখস্থ বলতে পারে। আমি এইখানে যেহেতু বাজপেয়ীজির কথা হলো, প্রচুর ছবি আছে বাজপেয়ীজির সঙ্গে শ্রমিক ভট্টাচার্যের, কলকাতার একাধিক সফরের, অত্যন্ত দুর্মূল্য এই ছবিগুলো। সুষমা স্বরাজ সেই সময়কার, অটল বিহারী বাজপেয়ী, লালকৃষ্ণ আদবানি, এর মধ্যে অনেক ছবি আমার তোলা। হ্যাঁ, সেই গল্পে আমি আসবো। যে সাধারণভাবে আপনারা কি দেখেন, যে আমি আনন্দবাজার লাইব্রেরি থেকে সুজিত বাবু খুব সাহায্য করেন, সুজিত কুমার ঘোষ, তিনি হেল্প করে দেন, আমি নিয়ে আসি। এইবার এমন একজনের কাছে এসছি যার প্যাশন অনেকেই জানেন না, ছবি তোলা। সেই ছবি তোলার গল্পে আমি আবার আসব। কিন্তু অটল বিহারী বাজপেয়ী, মুরলী মনোহর যোশী, এরা একসময় কলকাতায় যখন আসতেন তখন একেবারে ছায়া সঙ্গী শ্রমিক ভট্টাচার্য। ইনফ্যাক্ট আমি পরের যে গল্পটা শ্রমিকের কাছ থেকে শুনতে চাইব, সেটা শ্রমিক ভট্টাচার্য একই মঞ্চে বক্তৃতা দিচ্ছেন, বাংলা বোঝেন না অটল বিহারী বাজপেয়ী, কিন্তু বাজপেয়ীজি পুরো বক্তৃতা হয়ে যাওয়ার পর একটা পরামর্শ দিয়েছিলেন। আজও সম্ভবত শ্রমিক ভট্টাচার্য সেই পরামর্শটা মানেন। শ্রমিক, গল্পটা হয়ে যাক। আমি অটলজির সঙ্গে একাধিক মঞ্চে বক্তৃতা করেছি, বিহারে বক্তৃতা করেছি, যেহেতু বাঙালি অধ্যুষিত একটা অঞ্চলে অটলজি মঞ্চে এসেছেন, আদবানিজির সঙ্গেও করেছি। অটলজি একটা কথা আমাকে বলেছিলেন, যেহেতু আমি বেশ কয়েকজন রাজনৈতিক ব্যক্তিত্বের নাম করছি, উনি আমাকে বলেছিলেন, ভাষণ দেনে কা সময় সব हर वक्त ये दिमाग में रखना, हमारा लड़ाई नेता से नहीं नीति से है। उसका कार्यसूची क्या है, उसका भावनाओं क्या है, एक भावना का साथ और एक भावना, ऐसे करके बोलना। बहुत अच्छा बोलता है। तो এর মধ্যখানে আমি যেটা যোগ করব সেটা হচ্ছে, একাধিকবার তখন বামফ্রন্ট সরকার একেবারে তুঙ্গ বিন্দুতে, খুব স্বাভাবিকভাবেই শ্রমিক ভট্টাচার্যের বক্তৃতার মধ্যে প্রচুরবার জ্যোতি বসুর নাম এসেছিল, তাই তো? সম্ভবত সেটা শুনেই এই পরামর্শ দিয়েছিলেন যে ব্যক্তিকে নয়, তার ভাবনা, তার আদর্শকে আক্রমণ। না, এই জ্যোতি বসু সম্পর্কে বলতে গেলে আরেকটা ঘটনা আছে যেটা আমার জীবনের সবচেয়ে বড় শিক্ষা। হাওড়ার ডোমজুড়ে একটা মিটিং করছিলাম, স্ট্রিট কর্নার, ওখানে আমরা একটা বিজেপির ইউনিট খুলেছি। এটা কত সাল নাগাদ? এটা সম্ভবত 86 সালের ঘটনা। আচ্ছা, 86 সালই হবে, হয় 85 নয় 86। তো সেখানে প্রথমে এসে বলল যে, তোমরা যা বললে এখানে দাঁড়িয়ে মঞ্চে, সেটা মাইকে উঠে বলো, সিপিএম উইথড্র করতে হবে। আমরা, এটা তো সম্ভব নয়। আরও লোক বাড়লো, তার বললো কান ধরে উঠবোস করতে হবে এখানে। তো এই নিয়ে যা হয়, চলো হলো। তো যথারীতি আমাদের ধাক্কা টাক্কা মেরে ওখান থেকে বার করে দিল। আমি একটা মোটর সাইকেলে যখন উঠছি, তখন মোটর সাইকেলের উপরে ওই আমাদের হাওড়া তো মানে বোমা একটা মোটামুটি শিল্প বহুদিন ধরেই ছিল, তা একটা বোমা মারলো, গায়ে পারিনি, একটু দূরে, তা কয়েকটা দাগ এখনো আমার শরীরে আছে, স্প্লিট দাগ আছে। তো মারার পর মাথাটাও গরম ছিল। এরপরে হাওড়ায় আমাদের একটা ছোট্ট দলীয় কার্যালয়, যেটা হাওড়া জেলা পার্টি অফিস, করে খুবই ছোট, যদিও সেই অফিসে হরিপদ ভারতী এসছেন, সমস্ত নেতারাই গেছেন, তপন শিকদার গেছেন, কেউ যাননি এরকম না, অনেক সর্বভারতীয় নেতারাও গিয়ে বসেছেন। তো সেই অফিসের পাশে একটা ওই আধা স্ট্রিট কর্নার আধা সভার মিটিং হচ্ছে। প্রধান বক্তা হচ্ছে তপন শিকদার, পঞ্চাননতলা রোডের ওখানে, তার আগের বক্তা আমি।
তা তখন আমার বক্তৃতায় ভিড় হতো, তখন থেকে। তা আমি বলে যাচ্ছি, খেয়াল নেই, আমার মুখ দিয়ে হঠাৎ বেরিয়ে গিয়েছিল, আমি সাধারণত এটা অনেককেই বলেছি, জ্যোতি বসু সম্পর্কে আমি ব্যক্তিগত আক্রমণ করি, হঠাৎ বেরিয়ে গেছিল অপদার্থ। লোক হাততালি দিয়েছে, ঠিকই আছে, সিপিআইএম উপর ক্ষোভ আছে, স্থানীয় মানুষ যারা বাম বিরোধী মানুষজন শুনছিলেন। তারপরে তপনদাও বক্তৃতা করেছে, অফিসে বসেছে, আমার থেকেও জুনিয়র ছেলেরা সেখানে ছিল, মানে যারা আমাকে নেতা বলে তখন মানে। তো বলছে, তুই কে, তুই কার সম্পর্কে কথা বলছিস? যার সম্পর্কে বলছিস তিনি জ্যোতি বসু রাজ্যের মুখ্যমন্ত্রী। আরে বয়সের তো একটা মর্যাদা আছে, তার একটা রাজনৈতিক অতীত আছে, কতদিন পার্টি করছিস, তুই বললি কি করে এই শব্দটা? বলে আরো যেগুলো বলেছে সেগুলোকে আমি সেন্সার করে দিলাম, প্রায় প্রায় আমার চোখ দিয়ে জল এসে গেছে। বললো, তারপরে তপনদা বুঝলেন যে ডোজটা বেশি হয়েছে, হয়তো ঠিকই হয়েছে, ঠিকই হয়েছিল, বেশ কিছু নয়। তো উনি তারপরে ওনার স্কুটার করে আমাকে মন্দিরতলায় নামিয়ে দিয়ে গেলেন, নবান্নের কাছে, সেখান থেকে আমার বাড়িটা খুব কাছে। এই একটা ঘটনা। না, আমি এখানে বলি যে তপনদার এই স্টেরয়েড ডোজ আমি আজকে শ্রমিক ভট্টাচার্য কাকে দিতে চাইবে? আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী নিয়ে যে ভাষায় আক্রমণ হয়, শুধু তোমার দল বলছি না, আমি বলছি অপদার্থ তো খুব মানে নির্বিষ শব্দ, মানে আমি সেদিন ভুল করেছিলাম। হ্যাঁ, কিন্তু আজকে তাহলে আমাকে ভুলটা দলেরও সবাই ভুল করছে। আমি এখনকার মুখ্যমন্ত্রী নিয়ে কি বিশেষণ ব্যবহৃত হয়? আমি সার্বিকভাবে বলছি, বা ধরো উল্টো দিকেও বিরোধী দলনেতা নিয়ে কি বিশেষণ ব্যবহৃত হয়, রাজ্য সভাপতি নিয়ে ধরো তোমাকে নিয়ে কি বিশেষণ ব্যবহৃত হয়? আমি বলছি কোথাও কি শ্রমিক বিতা ভেরি সিরিয়াস নোট, এই সোশ্যাল মিডিয়ার বাজারে বাঙালির যে সংস্কৃতি, রুচি, মানে সভ্যতা, শিক্ষাটা ছিল সেটা কোথাও, মানে আমি যেহেতু শব্দটা আমি খুব ইন্টারেস্টিং লেগেছে যে অপদার্থ, এখন তো অপদার্থ বলবে যে তো নরম বক্তৃতা দিয়েছে শ্রমিক ভট্টাচার্য, কিছুই বলেনি মুখ্যমন্ত্রীকে। তো মনে হয় না অনেকটা প্যারাডাইম শিফট হয়ে গেছে? একটা প্যারাডাইম শিফট তো হয়েছেই, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আর শুধু বাঙালি বলে নয়, সারা ভারতবর্ষেরই যেখানে বক্তৃতা হয়, আমরা যদি অটল বিহারী বাজপেয়ী, রামমোহন লইয়া, আমার অনেকের বক্তৃতা শোনার সুবিধা হয়েছে, হরিপদ ভারতী, একদম প্রবাদপতি বাগ্মী। তো আর আমি যাদের বক্তৃতা শুনেছি, আমি চন্দ্রশেখরের বক্তৃতা শুনেছি, আমি বিটি রণদীপের বক্তৃতা শুনেছি, আমি অনেকের বক্তৃতা, বিশ্বনাথ প্রতাপ সিং বক্তৃতা শুনেছি, ইন্দিরা গান্ধী শুনেছি, রাজীব গান্ধী শুনেছি। এগুলো তো নয়, মানে যাদের বক্তৃতাটা বা যাদের বাগ্মিতা একটা নির্দিষ্ট প্রতিষ্ঠা নিয়ে এসেছিল, তারা কিন্তু কেউ কোনো অপশব্দ ব্যবহার করতেন না, করতে হয় না, এবং তাতে সমালোচনার তীক্ষ্ণতা একটুও কম হয় না। দেখুন, শ্রমিক ভট্টাচার্যের শুভ্রতার উৎস কি? এই যে কাপড়টা এখানে মেলা আছে, শ্রমিক তুমি নিজেই বলো, এটা থেকে বোধহয় তোমার 7টা জামা তৈরি হয়। এ কোথা থেকে কেনো? এটা কনসেপ্টটা কি? এটা একদম মানে 100% কটন। মহাত্মা গান্ধী রোডের খাদি ভান্ডার। আচ্ছা, ওরা আমাকে চেনে। হ্যাঁ, বছরে মোটামুটি আমি গোটা 2 থান কিনি। হ্যাঁ, এগুলো তো বেশি দিন যায় না। তারপরে আমার শারীরিক কারণে, অ্যাক্সিডেন্টের পরে স্টেরয়েডের কারণে আমার শরীরটা একটু শুয়োরের মতো হয়ে গেছে, কখনো কমে কখনো বাড়ে, ফলে জামারও পরিবর্তন করতে হয়। ওই একটা থান কিনলে সস্তায় পড়ে, 7টা জামা হয়। মানে এটা হচ্ছে একটা থান, 7টা জামা। এটা 7টা জামা। অ্যাক্সিডেন্টের কথা হলো 2012 সালে বোধহয় শক্তিগড় থেকে তুমি বর্ধমানের মাঝামাঝি। হ্যাঁ, তো ওই ভয়ঙ্কর সেই দুর্ঘটনা, এবং সেই দুর্ঘটনায় যেখানে সম্ভবত তোমার 76টা স্টিচ পড়েছিল মাথায়। আমার পার্টির যারা পেশেন্ট আসেন বিভিন্ন জায়গা থেকে, তাদের টেক কেয়ার করি বছর পর বছর ধরে। ফলে কিছু মেডিকেল টার্মিনোলজি আমার জানা, এবং আমার ম্যাটার্নাল সাইডে সবাই ডাক্তার, এই গ্রুমডিনে ওই এনভায়রনমেন্টের মধ্যে, ফলে কিছু কিছু শব্দ আমার চেনা। এবারে যখন আমার অ্যাক্সিডেন্টটা হয়েছিল, তখন যেখানে নিয়ে গেছিলো সেটা এত দরিদ্র মানুষ, তাদের কাছে একটা কাপড়ও নেই মাথায় বাঁধবে। তারা তো 100 দিনের কাজ টাজ করবার জন্য মাঠে এসেছিল। তো আমার সঙ্গে যারা দুজন ছিল, তারা শুয়ে পড়ছে, শুশনা ভাই উঠে বসো। হ্যাঁ, পুরোপুরি ছিল, এবং তাদের আমি উঠে করালাম। কিন্তু কিছুক্ষণ পর আমার শরীরটা দুর্বল লাগতে শুরু করলো। লাগার পরে আমি বললাম, ভাই কোনো একটা জায়গায় নিয়ে চলো না। তা ওরা কি করবে বুঝতে পারছে না। তখন আমি রুমালটা বার করে দিলাম, তখন ওরা আমাকে বলছে, এর অবস্থাটা সবচেয়ে খারাপ, এর মাথাটা তপ তপ করছে। এই শব্দটা আমার মনে আছে। ওরা মাথা দিয়ে আমারই রুমাল দিয়ে বাঁধলো। এবার ওখান থেকে একটা আনাচের গাড়ি মনে হয় কেউ জোগাড় করে দিয়েছিল। সেটাও আমাদের একটা পার্টির ছেলে, একটা গুমটি ছিল,
সে তার নেতাকে ফোন করেছে যে এক গাড়িটা যখন অ্যাক্সিডেন্টে পুরো তুবড়ে গেছে তখন সে দেখেছে গাড়ির মধ্যে বিজেপির ফ্ল্যাগ আছে, দেখে সে ফোন করেছে, সে পার্টি অফিসে ফোন করেছে যে কারোর কি গাড়ি কলকাতা থেকে এসছে, তখন বলছে শ্রমিকদা এখানে আছে, গাড়ি থেকে আছে। তো সে সঙ্গে সঙ্গে একটা আনাজের গাড়ি পাঠায়, ওখান থেকে আমাকে একটা স্থানীয় বেসরকারি হসপিটাল রাস্তার ওপরই বর্ধমানে সেটা আছে, ওখানে নিয়ে যাওয়া হয়। নিয়ে গিয়ে আমাকে ডাক্তারকে আমি বললাম আপনি একটা প্রেশার ব্যান্ডেজ করুন, আমাকে একটা পেন কিলার দিন, তুমিই বলে দিচ্ছ। আমি বলছি একটা রেন্টাক ইঞ্জেকশন দিন, পেন কিলার দিন, আমার চেস্ট এক্সরে করান, স্ক্যান করুন। তা আমি বলে যাচ্ছি, ওরা করে যাচ্ছে, ডাক্তার আমার অর্ডার ফলো করছে। তোরা ভেবে নিয়েছি আমি ডাক্তার, আমি মাথায় কোনো যন্ত্রণা বুঝতে পারিনি। তা এরকম করবার পরে যখন এই অবস্থায় এসে গেছি, তা আমি শুনলাম একটি মেয়ে পাশে দাঁড়িয়ে বলছে, স্যার 40টা হয়ে গেল স্যার। মেয়েটিও ডাক্তার, তো বলছে আরে আগে হাফ সেঞ্চুরি করি তারপর বলবো। তারপরে মানে তখন স্টিচ হচ্ছে? তখন স্টিচ হচ্ছে। তারপর আরেকজন ছিল, ওর থেকে একটু বেশি আরেকজন ডাক্তার ছিলেন, তিনি তখন বললেন এতক্ষণ পরে মাথাটা মানুষের মাথার মতো লাগছে। এরকম করতে করতে আমার 73টা স্টিচ হয়। পরে আবার পরে আরও ওটা দুবার অপারেশন হয়েছিল। আমি প্রায় পুরো এরকম 800 অবস্থায় ছিলাম বিছানায় 3-4 মাস। মানে ওটা বাঁচার কথা নয়, বাঁচিয়ে দিয়েছিল উপরওয়ালা। হ্যাঁ, তবে ওই সেদিন আমার একটা বড় ক্ষতি হয়েছিল। মানে আমার কাছে যা ছিল সব পাওয়া গিয়েছিল, কিন্তু আমার পেনটা পাওয়া যায়নি। কি পেন ছিল? ওটা একটা মবলার পেন ছিল। মানে যে নিয়েছেন তিনি মবলার বলে নেন, বা কেউ নিয়ে নিয়েছেন কোনোভাবে পড়ে গেছে, আর কিছু হারায়নি। মানে যেটা জীবন হারাতে পারতো সেটা একটা পেনের উপর দিয়ে গেছে, সেটাও ভাবো। শ্রমিক ভট্টাচার্যের পেনের কালেকশন রীতিমতো ঈর্ষণীয় এবং বহু মহার্ঘ কলম শ্রমিকের সংগ্রহে আছে। শ্রমিক নিজে একটু দেখাও না। প্রচুর স্পেশাল এডিশন এখন প্রচুর আছে, যেগুলো এখন পাওয়া যাবে না। মানে এখন হয়তো আমার কাছে এরকমভাবে কাছে রাখিনি। আছে এ ধরনের কিছু কিছু অদ্ভুত অদ্ভুত পেন, দেখুন যেমন এটা পাইলটের একটা পেন, এটা এইভাবে লেখে ফাউন্টেন পেন। হ্যাঁ, তো এটা আছে। এটা তো বোধহয় অলিম্পিক এডিশন। এটা অলিম্পিক এডিশন, কাতার অলিম্পিকের পরে মগলা এটা বার করেছিল। এটা ফাউন্টেন পেন, এই দুটো পেয়ার। এটা এখানে আছে। তারপরে এখানে পেন আছে নতুনের মধ্যে দেখাচ্ছে, এখন তো এটা খুব কমন, সকলের পকেটেই দেখা যাচ্ছে। এখানে একটা পেন আছে সম্ভবত, এই পেনটা বার করো, এইটা কি ওই দিকের একটা বার করো, এই পেনটা ওই অ্যারাউন্ড ওয়ার্ল্ড ইন 80 days, এটা একটা এই ধরনের পেন আছে। এই পেনটা, এইটা ওদের একটা এডিশন মডেল, এগুলো আছে। তারপরে স্টার ওয়াকার অনেক ধরনের পেন আছে আমার কাছে। এখানে ওগুলোও আছে। সেফার্সের একটা পেন আছে, একটু অন্য ধরনের দেখতে বলে নিয়েছিলাম। এটা সেফার্সের আছে। তুমি কোথা থেকে মূলত সংগ্রহ করো? কলকাতা থেকে? না, আমার তো কেনার এগুলো ক্ষমতা নেই। আমি যদি বলি পেন আমি কিনছি, এটা উপহার না, সকলের কাছ থেকে নিই না আমি। পেন, পারফিউম আর বই ছাড়া আমি রক্তের সম্পর্কের বাইরে কারোর থেকে কোনো গিফট নিই না। আচ্ছা। আর তার মধ্যে কেউ দেয়, যারা আমার বন্ধু বান্ধব আছে বিদেশে, তারা আমাকে দেয় এনে পেন। আমাকে অনেক নেতা আছেন যারা এসব পেন পকেটে রাখেন না, তারা পেলে আমার চুক্তি আছেন, তারা দিয়ে দেন। তাদের মধ্যে একজন হচ্ছেন এই মুহূর্তে এই রাজ্যের ক্ষমতায় মানে যিনি দায়িত্বে আছেন, সুনীল বনসাল। সুনীল বনসালের কাছে একটা মজার গল্প শুনেছিলাম। সুনীল বনসালকে তারা ছোটবেলার বন্ধু, কলেজে পড়েছিলেন, দেখা করতে এসেছিলেন তার সঙ্গে। তার আগে আরেকজন কেউ দেখা করতে এসেছিলেন, একটা পেন দিয়েছেন, তিনি পেনটা পকেটে রেখেছেন। এবং যে বন্ধু দেখা করতে এসেছেন তিনি ইন্ডাস্ট্রিয়ালিস্ট, একসঙ্গে দুজনে পড়েছেন। তা ওনার যে ছোট্ট একটা 1 room ফ্ল্যাট যেরকম থাকেন আমাদের প্রচারকরা, সেখানে গেছেন। তো গিয়ে উনি পেনটা রেখেছেন। তো সুনীল পেনটা দেখেই উনি উপর থেকে বলেছেন যে বহুত बढ़िया पेन लगा। क्यों? तो ऐसा ही है। बोले जानते हो इसका कीमत क्या है? कितना होगा? 500,000 होगा। बोले इसका कीमत 70,000 है। तो उन्हीं जो সঙ্গে সঙ্গে পেনটা পকেট থেকে তুলে উনি তার পকেটে ঢুকিয়ে রেখেছেন, আমার নিয়ে নেই। তারপর একদিন হঠাৎ ঘটনাচক্রে আমার একটা পেন দেখে পার্টি অফিসে আলোচনা হচ্ছিল, বলছেন आप भी रखते हैं पेन स्मिग्धा कलेक्शन? बोले ठीक है। तो ठीक है, मेरे पास जो पेन हम दे देंगे। तो অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন 80 days পেনটা সুনীল বনসালের দেওয়া। এটাও তারপরে উনি একটা আমাকে পেন দিয়েছিলেন, এই পেনটা এটাও একটা মূল্যবান এডিশন এর মডেল, এইটা ওনার দেওয়া।
ওনাকে কেউ দিয়েছেন, হ্যাঁ। গিফট করে গেছে, তো উনি জানেন বলতে পেনে তো আমি লিখি না, তো সেই জন্য আমাকে দিয়েছেন, আমি এমনি রাখি। আর পেন এখন মেনটেন করা খুব কষ্টসাধ্য। যে কোনো প্রথমবারের সাংসদ ওই কোন পেনে সাইন করবে এটা একটা বড় ব্যাপার, ইমোশনাল ব্যাপার। তো তোমার এত সংগ্রহে কোন পেনটা ব্যবহার করেছো? আমি একটা পেন নিয়ে গেছিলাম ব্যবহার করবো বলে, আচ্ছা, তো তাড়াহুড়োর মধ্যে করে নার্ভাসনেস এসে গেল, পাশে একটা বল পেন ছিল রাখা, ওই সুতো দিয়ে লাগানো থাকে না, ওইটা দিয়ে করে ফেললাম, ওটা দিয়ে করা হয়নি। আচ্ছা, পেনের কথায় মনে পড়লো আরেকটা পেন যার উচ্চারণ পেন, PAIN, যে ছেলেটা কবিতা লেখে, শক্তিতে যার এত ভক্তি, রবীন্দ্রনাথ কণ্ঠস্থ, সে কলেজ জীবনে বক্তৃতা দিয়ে বেড়াচ্ছে, তো তার তো বহু ক্ষেত্রে হৃদয় ঘটিত পেন থাকার কথা। সেরকম কিছু কলেজ জীবনে প্রেম ছিল না? আর এরকম ওই হৃদয় আছে যার, সেই তো ভালোবাসে, প্রতিটি মানুষেরই জীবনে প্রেম আছে। হ্যাঁ, এটা তো সত্যি কথা। হ্যাঁ, কথা তো সত্যি। হ্যাঁ, আর যদি সত্য কিছু থাকে, সব সত্য তো বলা যায় না। প্রত্যেক সাধুরও একটা অতীত আছে, এটি অটলজির বক্তব্য। যখন বৃষ্টি নামলো, যখন বুকের মধ্যে বৃষ্টি নামে, নৌকা টলমল, কুল ছেড়ে আজ অকুলে যাই, এমনও সম্বল নেই নিকটে, হয়তো ছিল বৃষ্টি আসার আগে, চলচ্ছক্তিহীন হয়েছি, চলচ্ছক্তিহীন। তাই কি মনে জাগে পোড়ো বাড়ির স্মৃতি আমার, স্বপ্নে মেশা দিন, চলচ্ছক্তিহীন হয়েছি, চলচ্ছক্তিহীন। যখন বৃষ্টি নামলো, আমি তখন উঠোন পানে একা, ভেবেছিলেন বাইরে গিয়ে তোমার পাবো দেখা, হয়তো মেঘে বৃষ্টিতে শিউলি গাছের তলে আজানু কেশ ভিজিয়ে নিচ্ছ, আকাশ ছেঁচা চলে, কিন্তু তুমি নেই বাহিরে, অন্তরে মেঘ করে, ভারী ব্যাপক বৃষ্টি আমার বুকের মধ্যে ঝরে। কিছু পুরনো কাগজ আনন্দবাজার পত্রিকায় সুজিতবাবু খুব যত্ন করে বেঁচেছেন। এটা হচ্ছে 1997 সাল, যেখানে ফারাক্কা স্টেশনে একটা গোলমাল হয়েছে এবং সেখানে তৎকালীন বামফ্রন্ট সরকারের রাজ্যের 3 মন্ত্রী বিশ্বনাথ চৌধুরী, মিনতি ঘোষ এবং বীরেন মৈত্র, তারা বিজেপি সমর্থকদের হাতে হেনস্থা হয়েছে বলে অভিযোগ। সেইখানে বিজেপির তরফ থেকে প্রথম বক্তব্য হচ্ছে শ্রমিক ভট্টাচার্যের। মানে 97 সাল বা 9-এর দশকের শুরুতে তুমি মোটামুটি প্রতিষ্ঠিত বিজেপির মুখ, তাই তো? হ্যাঁ, 90 দশকের আগে থেকেই হ্যাঁ, লোকে বিজেপি বলে আমার চেনে। হ্যাঁ। কিন্তু সোশ্যাল মিডিয়া বা এই এত ছিল না, বা ভার্নাকুলার একদম মিডিয়া ছাড়া কোনো ব্যবস্থা ছিল না। 30শে জানুয়ারির ঘটনায় দ্য টেলিগ্রাফ পত্রিকা লিখছে যে লালকৃষ্ণ আদবানিকে এই নিয়ে মন্তব্যের জন্য পাওয়া যায়নি, সেই জন্য তারা শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে যোগাযোগ করে তার কোট ছাপছে। মানে আমি বলছি বিকল্পটা ভাবো, লালকৃষ্ণ আদবানি পাওয়া যায়নি বলে শ্রমিক ভট্টাচার্য, এও কিন্তু শ্লাঘার বিষয়। তা না, তার মানে হচ্ছে যে পশ্চিমবঙ্গের একেবারে মানে শীর্ষস্থানীয় বিজেপি নেতার হিসেবে তোমার বক্তব্য ছাপা হতো তখন থেকেই। হ্যাঁ, কিছু কিছু জায়গায় ছাপা হতো। আমি পরেরটায় আছি শ্রমিক, এটা হচ্ছে আরও খানিকটা এগিয়ে এসেছি আমরা। 2015 সাল, এখানে তৃণমূল কংগ্রেসের একজন অত্যন্ত দাগী নেতা আমি বলবো, তা অনেকগুলো মারাত্মক অপরাধের অভিযোগ তার বিরুদ্ধে। আমার সহকর্মী এবিপি আনন্দের প্রতিনিধি রাজস্বী দত্তগুপ্ত তাকে প্রহিত করেছে, হুমকি দিয়েছে, এবং আমাদের ফটো জার্নালিস্ট ভগবান শাহ তাকেও হুমকি দিয়েছে। এই নিয়ে ঘটনা, কিন্তু গোটা ঘটনাটা যেখান থেকে সূত্রপাত সেটা হচ্ছে বীরভূম, এবং সেইখানে পরের দিনই পৌঁছে গেছেন রূপা গঙ্গোপাধ্যায় এবং শ্রমিক ভট্টাচার্য। এই জেলায় জেলায় ঘোরা, তোমার মনে থাকবে ঠিক এই সময় বীরভূমে কিন্তু বিজেপির একটা অত্যন্ত স্ট্রং বেস তৈরি হচ্ছিল, এবং যে আমি মাঝে মাঝে আমার শোতে যে উদাহরণটা দিই, সেই বেসের একটা বড় অংশ 80% হচ্ছে সংখ্যালঘু সম্প্রদায়। এই মানে ইনফ্যাক্ট রাজনৈতিক সংঘর্ষে খুন বা মৃত্যু যদি বলো, আমার যদি খুব ভুল না হয়, প্রথম 2 বা 3 জন বীরভূমে তারা প্রত্যেকে সংখ্যালঘু সম্প্রদায়। এই বেস কি এখনো তোমরা ধরে রাখতে পেরেছো? সর্বভারতীয় ক্ষেত্রে সংবাদ মাধ্যমে এটা খুব একটা বেশি প্রকাশিত হয়নি যে 2014 সালের সাধারণ নির্বাচনের পর
ইলামবাজার ব্লকে বিজেপির পতাকা হাতে নিয়ে 7 জন সংখ্যালঘু খুন হন। এখন আমার একটা মৌলিক প্রশ্ন আছে, কিন্তু আমি এখানে সংবাদ মাধ্যমে বলি, টেলিগ্রাফের লিড ছিল এবিপি আনন্দ, তো এই নিয়ে শো করেছে। আমি বলছি এই বার্তাটা কিন্তু ভারতবর্ষের সর্বত্র পৌঁছয়নি। কিন্তু তোমরা একজন নেতার দল পরিবর্তন করবার অধিকার আছে, একজন এমপির আছে, এমএলএর আছে, কাউন্সিলরের আছে। একজন সাধারণ কর্মী সমর্থক তার কি অন্য দলে যাবার কোনো অধিকার নেই? সিপিআইএম ছেড়ে আমাদের দলে এসেছিলেন, তাদের বলা হয়েছিল যে এখানে থাকতে গেলে তৃণমূলই করতে হবে। তারা বলেছিল বারবার বাপ বদলানো যায় না, গড়ে যখন যাব এই পতাকাটা নিয়ে যাব। তার জন্য 7 জন খুন হয়েছিল সেখানে। এরপরেও মোহাম্মদ আলী বারাসাতে, তাকে একদম প্রকাশ্য দিবালোকে পিটিয়ে খুন করা হলো। 2021 সালে নির্বাচনের ফলাফল বেরোনোর পর যে সংখ্যালঘুরা বিজেপির সঙ্গে ছিলেন, তারা কি ধরনের যন্ত্রণা এবং আক্রমণের শিকার হয়েছে সেটা বর্ণনাতীত, সমস্ত আমার ক্যামেরায় বলা সম্ভব নয়। বিজেপির পঞ্চায়েত সদস্য আছে, তাদের প্রোটেক্ট করাটা তো দলেরও কাজ। গ্রামাঞ্চলের মানুষ আশ্রয় চায়, আমরা আমাদের মতো করে প্রোটেক্ট করেছি। কিন্তু একটা রাজনৈতিক দল, একটা রাষ্ট্রশক্তি এবং তার সঙ্গে তার যে যন্ত্র পুলিশ নিয়ে যদি ঝাঁপিয়ে পড়ে, খালি হাতে সেটা করা যায় না। এখন বোমা বা গুলির সামনে দাঁড়াতে গেলে, প্রতিরোধ করতে গেলে তো লাঠি কাজ দেবে না, বন্দুকই লাগবে। তো সেই রাজনীতিটা আমরা এখনো বেছে নিইনি। কিছু কিছু জায়গায় আমরা বেছেছি, সন্দেশখালীতে বেঁচেছিলাম অনেক যুগ আগে। আমাদের পঞ্চায়েতের প্রধান খুন হয়েছেন ভবরঞ্জন মণ্ডল, নায়ক। আমাদের আবার বলবো, চোখের বদলে চোখ শুধুমাত্র মৃতের সংখ্যা বাড়ায়। তো এই রাজনীতিটা হয় না। গড়বে তো এক সময় আমাদের করতে হয়েছিল। 17 জন আমাদের কর্মী খুন হয়েছেন। দক্ষিণী ছবির কায়দায় যেদিন 3 বিঘা হস্তান্তর হচ্ছে, সেদিন আমাদের উপপ্রধানের ভাইকে ধাদিকা বাজারে দৌড় করিয়ে 1 ঘন্টার পরে তাকে কুপিয়ে খুন করা হলো। হ্যাঁ, তারও হিসাব নিকাশ হয়েছে, আমরা করতে পেরেছি, কিন্তু এটা তো কোনো পথ নয়। এই রাজনীতিতে বিশ্বাস না করে এটাকে ছেড়ে দেওয়া উচিত। কয়েকটা ছবিতে আসি। রাজনাথ সিং 2015, নরেন্দ্র মোদী, এটা তোমার রাজ্য সভাপতি হওয়ার দিনের বোধহয়, হ্যাঁ একদম, সায়েন্স সিটি অডিটোরিয়ামে প্রাক্তন আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদের হাত থেকে। স্মৃতি ইরানির সঙ্গে, এটা বোধহয় এয়ারপোর্টে একটা খুব ইন্টারেস্টিং, সেটা এটা পারসেপশন, অনেকের ধারণা যে অটল বিহারী বাজপেয়ী এবং লালকৃষ্ণ আদবানির সময় যারা বিজেপিতে খুব শক্তিশালী নেতা, তারা মোদি জামানায় তেমন গুরুত্ব পায় না। বহু ক্ষেত্রে বহু রাজ্য থেকে উদাহরণ দেয়া যায়। শ্রমিক ভট্টাচার্যের ক্ষেত্রে এর ব্যতিক্রমটা হলো কি করে? না, আমার মনে হয় এই পারসেপশনটা ঠিক নয়। আসলে নরেন্দ্র মোদীর নেতৃত্বে 2014 সালে বিজেপির উত্থানের পর বহু মানুষ সক্রিয় হয়েছেন রাজনীতি। যারা সক্রিয় ছিলেন, কেউ অতি সক্রিয় হয়েছেন, আবার অনেক নতুন মানুষজন যোগ করেছেন। তো এটা তো একটা বহমানতা। তো এর মধ্যে যারা এসেছেন তারা একটা নির্দিষ্ট কমিটমেন্ট থেকে এসেছেন, যারা প্রথম যুগ থেকে করছিলেন। অনেক জায়গায় বয়স একটা সমস্যা হয়ে গেছে। তোমার কি মনে হয় আজকে যদি তপন শিকদার জীবিত হতেন, এই পার্টিতে, নরেন্দ্র মোদীর বিজেপিতে তার যথেষ্ট গুরুত্ব থাকতো? দেখুন, রাজনীতিতে দুটো জিনিস হয়। একটা হচ্ছে পদাধিকারী, যার নামের পাশে একটা দলের দায়িত্ব লেখা থাকে। আরেকজন থাকে নেতা, যাকে মানুষ গ্রহণ করে। সেই রাজনৈতিক কর্মী, সেই রাজনৈতিক নেতা যিনি এমএলএ না থেকে, এমপি না থেকে, দলের সভাপতি না থেকে, যার সঙ্গে মানুষ কথা বলে, দলের কথা জিজ্ঞাসা করে পাড়ায় বাজার করতে গেলে, আর যাকে দেখে মানুষ নমস্কার করে, সেই নেতা। তো সেই গ্রহণযোগ্যতাটা কুচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত তপন শিকদারের ছিল, শুধু বিজেপি কর্মীদের মধ্যে নয়, মানুষের মধ্যে ছিল। এতে আরবি ফার্সির সঙ্গে বিভিন্ন জায়গায় রোজ নামচা, যেটা হ্যাঁ রোজ নামচাটা এখানে দেওয়া আছে, মানে প্রত্যেকটা জায়গায় রাজনৈতিক অস্পৃশ্যতা। আমি বলছি, শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে সব সময় তার বিরোধী দলে যারা থাকে,
যে তাদের সঙ্গে শুধুমাত্র ওয়ার্কেবল রিলেশন নয়, হেলদি রিলেশন নয়, একটা চমৎকার সম্পর্ক থাকে। আমি জানি না শ্রমিক, এর জন্য তোমার দলের মধ্যে কখনো সমালোচিত হতে হয়েছে কিনা। প্রথমে হচ্ছে সূর্যকান্ত মিশ্র, তুমি যখন বিধায়ক হলে প্রথমবার বসিরহাট দক্ষিণ থেকে, তখন বোধহয় সূর্যদা বিরোধী দলনেতা, তো তার ঘরে বোধহয় যতদিন না তুমি বসার জায়গায় না, আমি যেদিন বিধানসভা সেশন শুরু হলো সেদিন উনি আমাকে ডেকে বলেছিলেন, যতদিন না আপনি কোনো বসার জায়গা পাচ্ছেন আপনি আমার ঘর ব্যবহার করবেন, আপনার সঙ্গে যারা দেখা করতে আসবে আপনার দলের লোক এই ঘরেই বসতে বলবেন, কোনো অসুবিধা নেই, চা কফি যা ইচ্ছা এখান থেকে অর্ডার করবেন, চলে আসবে, ঘর পেতে আপনার হয়তো একটু দেরি হবে, আমার ঘরে বসবেন। এতটাই উনি স্বচ্ছন্দ ছিলেন এবং আমি অস্বীকার করি না এটা, এবং বলিও সব জায়গায় যে আমার নির্ধারিত সময় ছিল 4 মিনিট, আমি একা বিধায়ক ছিলাম। আমার জন্য তাপস রায়, শোভনদেব চট্টোপাধ্যায়ের সঙ্গে 4 মিনিটে বলা যায়, উনি ছিলেন ওনার সহকারী, অনেক তাপসদা অনেক চেষ্টা করে আমার 1 মিনিট সময় বাড়াতেন। আর বিশেষ বিশেষ বক্তৃতার দিনে, যেদিন মানে ধর তৃণমূল আর সিপিএম এক বিজেপির বিরুদ্ধে, সেখানে তো একমাত্র আমি স্পিকার, সেদিন মুখ্যমন্ত্রী ছিলেন, দিদি কি হচ্ছে এটা, আপনারা দুজনে এক হয়ে গেলেন, তো এখানে বিরোধী বলতো তো আমি, তো আমার সময় তো বেশি লাগবে। তো উনি বললেন স্পিকারকে, হ্যাঁ ঠিকই তো বলছে সমী তো একটা উল্টো দিকে বলবে, ওকে একটু বেশি সময় দিতে হবে। তো স্পিকার 3 মিনিট সময় দিলেন, কিন্তু সূর্যবাবু তার নিজের সময় থেকে কেটে আমাকে 2 মিনিট 3 মিনিট সময় দিয়েছেন, বলতে দিয়েছেন। তিনি আবার ফ্লোরে দাঁড়িয়ে আমার সমালোচনা করেছেন, সেটা সম্পূর্ণ ভিন্ন বিষয়, কিন্তু এটা থাকবে কেন? আমার অনেক নেতার সঙ্গে ব্যক্তিগত ভালো সম্পর্ক আছে। শ্রমিক, একটা জিনিস বলো, সেটা হচ্ছে এখন আমরাও দেখি যে কোনো একটা অনুষ্ঠানে 3 দলের 3 নেতা একসঙ্গে হয়তো অনুষ্ঠানটার পর, ধরো মিডিয়া সংবাদ মাধ্যমের অনুষ্ঠানে খাওয়া দাওয়া করছেন, সেই ছবি বাইরে গেলে তারা আতঙ্কিত থাকেন যে এই সবাই বললো যে সেটিং হয়ে গেছে, এই সমর্থকেরা, তার দলের সমর্থকেরা গালিগালাজ করছে। এই সংস্কৃতিটা, এই অস্পৃশ্যতার, এই ভয়ঙ্কর খারাপ সংস্কৃতিটা কবে ডেভেলপ করলো? কারণ আমি বলছি যে ধরো তোমার ক্ষেত্রে বারবার, তাহলে আমি দেখছিলাম 2005 সালে বিপি আনন্দ হওয়ার পর থেকে, তখন প্রতিপক্ষ বলো, একটার পর একটা অনুষ্ঠান, ঘণ্টাখানেক যুক্তিতর্ক, বারবার তুমি এসেছো এবং একেবারে স্পষ্ট করে বলছো। আমি দেখছিলাম 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপুল জয়, তারপরে তুমি প্রশংসা করছো। মমতা ব্যানার্জির মতো বড় ক্রাউড পুলার, মমতা ব্যানার্জির মতো জনসম্মোহনী ক্ষমতা, বা যে কোনো স্পোরাডিক ইনসিডেন্টে তার উজ্জ্বল সপ্রতিভ উপস্থিতি, এ নিয়ে কোনো প্রশ্ন তোলাটা মূর্খতা বলেই আমি মনে করি। মমতা ব্যানার্জি সম্পূর্ণ দেওয়ালে পিঠ থেকে দেখেও তিনি এখানে লড়াই করে 34 বছরের হেজিমনিকে সমাপ্ত করেছেন এবং তার নেতৃত্ব দিয়েছেন মমতা ব্যানার্জি, এ নিয়ে তো কারোর কোনো সংশয় থাকতে পারে না। সিপিআইএম এর বিরুদ্ধে তাদের পরিবর্তনের স্বার্থে, তাদের সরকার থেকে সরানোর জন্য মমতা ব্যানার্জি যে রাজনৈতিক লড়াইয়ের নেতৃত্ব দিয়েছিলেন, সেখানে তিনি আইকন ছিলেন এবং তার উপস্থিতিটাকে মানুষ অনুভব করতে পেরেছিল। বহু ক্ষেত্রে তোমার বিরোধীদের কখনো সেই বিলো দ্য বেল্ট নেতিবাচক সমালোচনা তোমার মুখ থেকে কেউ শোনেনি, তো এইটার জন্য দলে সমালোচিত হতে হয়নি, অন্তত ওপরতলা বাদ দাও, নিচুতলার সমর্থকেরা সেটিং বলেনি। এ তো কালচারের বাইরে, এখন তো কালচারটা অন্যরকম হয়ে গেছে। দেখুন, আমাদের দল এটা কোনো ব্যতিক্রম নয়। আমাদের দলের মধ্যে কিছু মানুষ যে সমালোচনা করে না এই জন্য, তো এটা আমি অস্বীকার করব না। যেমন আমি আর কুণাল ঘোষ একদিন তোমারই একটি শোতে দুজনে পাশে বসে কথা বলছিলাম, এবং কুণালের সঙ্গে আমার যে কথা হচ্ছিল সেটা সম্পূর্ণ ছিল একটা মানে যে ইতিহাসটাকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে, বা ইতিহাসটা মানুষ জানে না, সেটা হচ্ছে ওই চুয়ার মিউটিনি, পাইকান বিদ্রোহ, রানী শিরোমণি, এটার উপর কিছুদিন কাজ করেছে, উপন্যাস হয়েছে একটা। হ্যাঁ, কিন্তু তাকে যেভাবে নিয়ে আসা দরকার এই প্রজন্মের সামনে, বা রানী রাসমণির ভূমিকায় নিয়ে আসা দরকার, সেটা ভোলানো হয়েছে। এইটা নিয়ে ওর সঙ্গে আমার কথা হচ্ছিল। পরের দিন আমি দলের বহু লোক মানুষের কাছে ফোন পেলাম, অনেক কথা সাহস করে সামনে বলতে পারলো না, আমার সঙ্গে যারা থাকে বলে এটা দাদা কি করলো, আমরা গ্রামগঞ্জে মার খাচ্ছি, আরও দাদা বসে ওখানে কুণালের সঙ্গে যেভাবে কথা বলছে। আসলে দুটো দিক আছে দেখার যাওয়ার। এখন বিজেপি করেছে নির্বাচনে, প্রার্থী হয়েছে, 5 লক্ষ টাকা জরিমানা দিয়ে বাড়ি ঢুকতে হয়েছে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের উপরে কোনো কন্ট্রোল নেই।
মমতা বন্দ্যোপাধ্যায় এ রাজ্যে ক্ষমতায় এসেছিলেন, তার সামনে ইস্যু ছিল একটাই, রেস্টোরেশন অফ ডেমোক্রেসি। উনি বিশ্বাস করাতে পেরেছেন। ইনফ্যাক্ট ঘটনাচক্রে তুমি 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম স্টুডিও ইন্টারভিউতে এক্স্যাক্টলি এই শব্দটা বলেছিলে যে এই ভোটটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ, তার কারণ গণতন্ত্রের পুনরুদ্ধার হবে। আমার এখনো মনে আছে 2011, দেখে নিই একবার। ভোটটা মানুষ কিসের বিরুদ্ধে দিচ্ছে? আমাদের বক্তব্য হচ্ছে পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় দরকার হচ্ছে রেস্টোরেশন অফ ডেমোক্রেসি। এটা আমরা গত 2006 বিধানসভা নির্বাচনে বলেছিলাম। আমাদের সর্বভারতীয় নেতা লালকৃষ্ণ আদবানি বলেছিলেন যে পশ্চিমবঙ্গে আমাদের অন্য রাজনৈতিক কোনো এজেন্ডা নেই, আমরা এখানে এই কথাটাই বলতে চাইছি যে এখানে মানুষকে ভয়মুক্ত করতে হবে, অনেক ক্ষেত্রে মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে। 2011 আগে মমতা বন্দ্যোপাধ্যায় সব দীঘা, গোয়া, দার্জিলিং, সুইজারল্যান্ড যা যা বলেছিলেন ওগুলো সমস্ত অপ্রাসঙ্গিক ছিল। মানুষ কথা বলতে চেয়েছিল, বাধ্যতার সংস্কৃতি থেকে মুক্তি চেয়েছিল, সমালোচনা করতে চেয়েছিল, বাইক বাহিনী, ধান কাপড় বিতরণ এগুলো শেষ দেখতে চেয়েছিল, বাম জমানার শেষ দশক যা হচ্ছিল। কিন্তু দেখা গেল একটা হেজিমনিক আরেকটা হেজিমনি রিপ্লেস করে দিল, সেটা আরো ভয়াবহ রূপ ধারণ করলো। তো সেই জন্য নিচের তলায় এখন যে পরিস্থিতি তৈরি হয়েছে এবং যেভাবে কিছু মানুষের হাতে রাজনৈতিক ক্ষমতা চলে গেছে, তারা রাজনৈতিক কর্মী হওয়ার উপযুক্ত নন। রাজনীতি কাদের জন্য? রাজনীতি তো একটা কর্মসূচির সঙ্গে একটা পাল্টা কর্মসূচির লড়াই, একটা ভাবনার সঙ্গে আরেকটা ভাবনার লড়াই, তো সেটা তো নেই। আমি 80-র দশকের একটা সভার কথা বলছি। রামচন্দ্র দাস উড়িষ্যার একজন মানে প্রতিষ্ঠিত এবং বরেণ্য তিনি সাহিত্যিক ছিলেন, আমাদের দলের সভাপতি এবং অটল বিহারী বাজপেয়ীর ব্যক্তিগত অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু, এবং অটলজির থেকে উনি 2 বছর বড় ছিলেন। যেহেতু অটলজি একটু সাহিত্য অনুরাগ আছেন, তো দুজনে ওনার সঙ্গে তার একদম প্রগাঢ় সম্পর্ক। একটা সভা চলছে, তখন চেয়ার ছিল না, এরকম উপরে গদিতে বসে আছেন অটলজি। আমি দেখছি দুজনে সভা চলছে, দুজনের সঙ্গে কথা বলে যাচ্ছেন, দুজনেই হাসছেন, মানে খুব দারুণ একটা অ্যাটমসফিয়ার। এবার হঠাৎ রামচন্দ্র দাসের নিশ্চয়ই উনি বক্তৃতা করবেন, তো উনিও খুব মজার বলতেন। তা মানে তার কয়েক মুহূর্ত আগে পর্যন্ত দুজনই নিজেদের মধ্যে হাসি ঠাট্টা করছেন। উঠলেন, উঠে বললেন যে আমি রাম আর আমার ছোট ভাই লক্ষণ, অটলজিকে দেখে উনি এখানে বসে আছেন, আমি বলবো এই মুহূর্তে ভারতবর্ষের শূর্পণখা মানে শ্রীমতী গান্ধী, তার নাকটা যেন উনি কেটে নেন। আমি অটল বিহারী বাজপেয়ীর ওই রূপ, ওই মূর্তি কোনোদিন দেখিনি। উনি যেভাবে রিয়্যাক্ট করলেন, क्या बोल रहे हैं आप, जिसका बारे में बोल रहे हैं उस देश की प्रधानमंत्री है और एक महिला है, एक नारी है, वो आवाज है, एक शब्द भी इस अधिवेशन में आपको बोलने नहीं देंगे हम, बैठ जाइए, आप बैठ जाइए, छोड़ दीजिए भाई। এই এটা ছিলেন অটল বিহারী বাজপেয়ী। পাশাপাশি তোমায় বাজপেয়ীর রাজনৈতিক উচ্চতা ঠিক, বা তার যে বক্তব্য, তার যে গ্রহণযোগ্যতা, কি অসাধারণ বক্তৃতা, পার্লামেন্টে বক্তৃতা তার থেকে করছেন। তোমার দলও যে সবাই শিক্ষা নিয়েছেন তা নয়। আজকে সংসদে কংগ্রেসের এক সাংসদকে শূর্পণখা বলা হয়েছিল, আবার তার সাপোর্টে বেশ কিছু লোক দাঁড়িয়ে প্রকাশ্যে বিবৃতি দিয়েছে। কিন্তু আমি বলছি শ্রমিক, তুমি যখন বিধায়ক হলে, তুমি আবক্ষ মূর্তি সেই মানুষটার নির্দ্বিধায় নিজে উদ্বোধন করে প্রতিষ্ঠিত করলে, যিনি 37 বছরের বাম বিধায়ক এবং তার আগে বোধহয় 50 বছরের যার মানুষের পাশে থাকার 48 বছর প্রায় 48 বছরের কাউন্সিলর। আমি বলছি যে সেইটাও শ্রমিক ভট্টাচার্যর এক সমালোচনার মুখোমুখি হতে হয়েছে কিনা, সমর্থকদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছে কিনা, যে দাদাকে আমরা সিপিএমকে হারিয়ে নির্বাচিত করলাম, তৃণমূলকে হারিয়ে নির্বাচিত করলাম, আর দাদা সিপিএমের কাউন্সিলরের আবক্ষ মূর্তি করছেন। দুই হচ্ছে, আমি দেখছিলাম ওই দক্ষিণ বসিরহাটের বিধায়ক, তোমার টার্ম যখন শেষ হচ্ছে, ভোট সামনে, তখন তুমি একটা প্রেস কনফারেন্স করেছিলে, সেখানে খোলা গলায়, আজকাল কেউ বলে না, মমতা বন্দ্যোপাধ্যায় থেকে সুব্রত মুখোপাধ্যায়, ববি হাকিম থেকে যারা যারা তোমার কাজে সাহায্য করেছেন, তোমার এলাকার ফান্ড ইত্যাদি তুমি যা কাজ করতে পেরেছো, নাম করে প্রেস কনফারেন্স করে তাদের ধন্যবাদ দিয়েছো। আমি বলছি আজকের বাঙালির সংস্কৃতিতে বা বাংলার রাজনৈতিক সংস্কৃতিতে, আমি বলছি এ তো কাউন্টার প্রোডাক্টিভ হতে পারে। তোমায় আর তোমার সমর্থকেরাই ভোট দেবে না, হলে হবে। আমার মনে হয় না আমার সমর্থকরা যারা অন্তত বসিরহাটে ছিলেন, আমি যতদিন ছিলাম তাদের কেউ স্পর্শ করেনি। বসিরহাটের বা হাসনাবাদের মানুষের কোনো পানীয় জলের ব্যবস্থা ছিল না। ওখানে বিএডিবি থেকে আমি রাজনাথজিকে বলে
46 কোটি টাকা ব্যবস্থা করেছিলাম। আমি ফিরহাদ হাকিম এবং মুখ্যমন্ত্রীর কাছে বারবার অনুরোধ করে, ফিরহাদ হাকিম আমার সহযোগিতা করেছিলেন, করে আমি বসিরহাটে জলের ব্যবস্থা করি। দেখুন, এটা মুখ্যমন্ত্রী বা মমতা বন্দ্যোপাধ্যায় বলে নয়, আমি তো বিধায়ক, মানুষ আমাকে নির্বাচিত করেছে। মুখ্যমন্ত্রীর কাছে চাওয়া আমার অধিকার। মুখ্যমন্ত্রী যেটা দেবেন সেটা তিনি তার কোনো সম্পত্তি থেকে দিচ্ছেন না। তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, আমার কথা শোনার, আমার দাবি মানার তার কাছে অপশন আছে এবং মানতে হবে তাকে, সেটাই আমার জোর। আর যেটা আপনি নারায়ণবাবুর মূর্তির কথা বলেছিলেন, দেখুন রাজনীতিতে এরকম বহু মানুষ থাকেন অনন্যকরণীয় ব্যক্তিত্ব। আজকে এখন তো নেতা দেখলেই চেনা যায়, স্করপিও গাড়ি, সামনে অনেকগুলো ব্যাচ, হ্যাঁ, বলে দিতে হয় না এটা নেতার গাড়ি, নিচু থেকে ওপর পর্যন্ত। তোমাদের দলেও? হ্যাঁ, তোমাদের দলেও এরকম প্রচুর আমাদের আছে? দলেও আছে। আমি সবাইকে বলি এভাবে ব্যাচ রাখবি না, আমি তো বলি। যারা আমার জুনিয়র যাদের আমি বলি, রাখে না কেউ, খুব একটা বেশি আমাদের দলে এখনো পর্যন্ত ওইটা এখনো আসেনি যে একদম সেটা বলতে পারবো না। তো কিছু মানুষ যদি এখন ব্যাচ লাগিয়ে রাখে, কতজনকে আমি বারণ করবো? কিছু আমার ধমককে দুজন এমএলএর বন্ধ করে দিয়েছে যখন। তো নারায়ণবাবু ওই ভ্যান রিক্সায় চড়তেন, 37 বছরের একজন এমএলএ, তার একটা ভগ্নদশা একটা বাড়িতে তিনি থাকতেন। এক ছেলে রামকৃষ্ণ মিশন স্কুলের শিক্ষক, দৈনন্দিন আমার সঙ্গে আছে, আবার আরেক ছেলে তিনি সামান্য কিছু কাজ টাজ করেন। তো এই ধরনের ব্যক্তিত্ব আজকে এই জায়গায় আছেন, তার যে জীবন চর্চা, তিনি যে রাজনৈতিক মতাদর্শে একদম, বিশ্বাস আমি করেন একমত, না কেন। সম্পূর্ণ একমত। আমি চরম একজন ওই বামপন্থী বিরোধী মানুষ, মতাদর্শগত সংঘাত আছে, কিন্তু বিমান বসু যে জীবনযাত্রায় মধ্যে আছেন, যেভাবে একটা পার্টি অফিসের ওপরে তিনি থাকেন, মদন ঘোষ যেভাবে ব্যাংক অ্যাকাউন্ট থেকেছেন, বা তার আগে বিনয় কুমাররা যে অবস্থায় থাকেন, আমি সেটাকে কি করে অস্বীকার করতে পারবো? এটা অস্বীকার করা পাপ। আমার বিরুদ্ধে তিনি থাকতে পারেন। মমতা বন্দ্যোপাধ্যায় এক সময় এখানে মানুষের মনের মধ্যে বিশ্বাসটা তৈরি করতে পেরেছিলেন যে সিপিএম হারতে পারে এবং সিপিএম হারতে চলেছে। এটা তো সত্য, পরিবর্তনের আইকন তিনি ছিলেন, সত্য। কিন্তু আজকে সেটাই সম্পূর্ণ ঘুরে গেছে। রেস্টোরেশন অফ ডেমোক্রেসি স্লোগান দিয়ে ক্ষমতায় আসা মমতা বন্দ্যোপাধ্যায়, আজকে তার দিকে তাকিয়ে মানুষ বলছে তুমি আর নেই সে তুমি, তিনি চলছেন। সেখানে আমি বলছি কি, যে তোমারও তো শ্রান্ত হলো মুঠি, অন্যায় হবে না নাও ছুটি, সোজা হিসাব। দেখুন, এটা কোনো গোপন তথ্য নয় যে শ্রমিক ভট্টাচার্যের প্যাশন হলো কবিতা এবং প্রিয় কবি সমস্ত ভক্তি শক্তি চট্টোপাধ্যায়কে। কিন্তু কবিদের হাতের জাদু আছে আমরা প্রত্যেকে জানি, কিন্তু কবিদের কবজির কতটা জোর এটা একমাত্র জানেন শ্রমিক ভট্টাচার্য। আচ্ছা, অসাধারণ একটা গল্প আছে শ্রমিক, যে হলুদ ট্যাক্সির মধ্যে শক্তি চট্টোপাধ্যায় তোমার চর মেরেছিলেন। এই গল্পটা একটু দর্শকদের বলো না। না, আমি হাওড়া শিবপুরের আমার এক বন্ধু বলেছিল হ্যাঁ, যে শক্তি চট্টোপাধ্যায়কে একবার নিয়ে আসতে। বেশ। উনি শক্তি চট্টোপাধ্যায়কে একটা মানে ডিনার হোস্ট করবেন শক্তিদার মতো করে, আচ্ছা। এবং সেও কবি, পানাহার, সেটা যে যেভাবে বলবে। একদম। তা যাই হোক, তা গেছি, তো গিয়ে শক্তি চট্টোপাধ্যায় একটা কবিতায় আগ্রহ দেখালেন না। উনি তখন কিছু সংস্কৃত ভাষা মানে কবিতা বা শ্লোকের অনুবাদের কোন রকম কাজ করছিলেন, সে নিয়ে বললেন। তো যে আমাদের বন্ধু উক্তি কবি, তাকে বললেন একটা সনেটের অনুবাদ করতে প্রথমে ঢুকেই। তা সে অনুবাদ করলো, তাকে সময় দিলে, সে মিনিট 15-20 ধরে অনুবাদ করলো। কাগজটা হাত দেওয়ার সঙ্গে সঙ্গে ছুঁড়ে ফেলে দিলেন। বলে তোমাদের মুশকিলটা কি জানো? তোমরা রবীন্দ্রনাথটা ভালো করে পড়োনি। যারা রবীন্দ্র প্রভাবমুক্ত কবি হতে গিয়ে অনেক অনেক কিছু লিখে ফেলে, কিন্তু প্রভাবমুক্ত হতে গেলে প্রভাবটা বোঝা দরকার। তারপরে যেগুলো বলেছিলেন সেগুলো সম্পূর্ণ মাথার উপর দিয়ে যায়। তারপরে যথারীতি শক্তিদা নিজের মতো করে রাতটা কাটিয়ে আমাকে বলেছিলেন বাড়ি পৌঁছে দিতে। অবশ্যই বাড়ি পৌঁছে দেবো। তো আমাদের তখন গাড়ি টাড়ি ছিল না, এক ট্যাক্সি নিয়ে যাচ্ছি। হঠাৎ কি মনে হলো, ধর্মতলার কাছে গিয়ে আমায় বললো, তুই 700 টাকা খরচ করে আমাকে কি কিনে ফেললি? বলে এক চড়। আমি কারণটাই বুঝতে পারলাম না।
যে আমি কোথা থেকে এর মধ্যে ঢুকলাম। হ্যাঁ, তারপরে হয়তো যেখানে নিয়ে গিয়েছিলাম ওনার যে কবি, যার কবি প্রতিভা দেখানোর জন্য, তার উপরেই হয়তো তখন একটা ইউফোরিয়াতে আবার মাথাটা গরম হয়ে গেছে, তো দিয়ে আমি রাত্রিবেলা বাড়ি নিয়ে চলে এলাম। কিন্তু শক্তি চট্টোপাধ্যায়ের হাতে চর খাওয়াটাও একটা আজকের দিনে দাঁড়িয়ে মনে হয়, যেমন তোমার আমি একটা ব্যাপারে সেটা আশীর্বাদ। হ্যাঁ আশীর্বাদ, ঈর্ষা করি যে তুমি উৎপল দত্ত, সৌম্য মিত্রকে স্টেজের ওপর দেখেছো। হ্যাঁ, আচ্ছা এদের সঙ্গে তুমি তো তখন মতাদর্শগতভাবে যে লাইনে, তার একেবারে বিপরীত বা অন্য লাইনে তারা, মানে এটায় কোনোদিন তোমার সাংস্কৃতিক সংকট হয়নি? না, কি করে হবে, আমার সঙ্গে প্রত্যেকের সুসম্পর্ক না, আছে। ব্যক্তিগত সুসম্পর্ক বলছি না, উৎপল দত্তর লাইন, মানে উৎপল দত্তের ভাবনা, তার মতাদর্শ আর শ্রমিক ভট্টাচার্যের 10 বছর বয়স থেকে মতাদর্শটা আলাদা, সেখানে কোনো সংঘাত হয়নি? বিষয়টা নাটক দেখতে গিয়ে তো আমি ব্যক্তিগত সংঘাত বলছি। দত্তর সঙ্গে তো আমার কোনোদিন ব্যক্তিগত বার্তালাপ হয়নি একদম, কিন্তু দর্শক হিসেবে আমি দর্শক হিসেবে তার প্রতিভার সন্ধান পেয়েছি। তো এখন আমি বাদল সরকারেরও লেখা পড়ি। এখন যারা থিয়েটার করেন, আমি থিয়েটার দেখি, সকলেরই জানা, তার প্রত্যেকের সঙ্গেই আমার ভালো সম্পর্ক আছে। তার মধ্যে রাজনৈতিক বিশ্বাসে অনেকেই বামপন্থী আছেন। যেমন আমার খুব প্রিয় মানুষ হচ্ছেন চন্দন সেন, মানে চন্দন সেন সিনিয়র। ছোট চন্দন তো এখন অসুস্থ, আমার বন্ধুস্থানীয়। দেবেশ কি বিজেপি পন্থী নাকি বিজেপির সমর্থক? দেবেশের সঙ্গে আমার ঘনিষ্ঠতা আছে। ব্রাত্য? হ্যাঁ, ব্রাত্য তখন থেকে দেখছি আমি। ব্রাত্য উইঙ্কেল টুইঙ্কেল হিট করেছিল। ব্রাত্য আবার একটা নাটক করলো বোমা। আমি বলি এই বোমার অনুরণন কোন পর্যন্ত পৌঁছলো। হ্যাঁ, তা অনেক কিছু তার বাইরেও কথাবার্তা হয়, সেগুলো বলা যাবে না, কারণ আমি কাউকে বিপদে ফেলতে চাই না। তো চলছে সমস্ত নিয়ে। তো থিয়েটারটা দেখি, এখন সময় পাচ্ছি না। আমি যেমন একটা থিয়েটার, পার্থ ভৌমিকের অভিনয় দেখেছো? হ্যাঁ, পার্থ ভৌমিকের অভিনয় দেখেছি। পার্থ ভৌমিককে তো অভিনেতা হিসেবে আমি চিনি। আচ্ছা, ও যখন ডিস্ট্রিক্টে অভিনয় করতো তখন যেরকম রীতিমতো ভালো অভিনয় করে। এটা পার্থ জায়গা নয়, ও যেন কি একটা গেঁজিয়ে টাইপের গেছে। আজকের পার্থ মানে রাজনীতির পার্থ আর থিয়েটারের পার্থ, এর দুটোর মধ্যে কোথাও কোনো সম্পর্ক নেই। ও আবার যদি স্টেজেই ফিরে যায়, আমি সবচেয়ে বেশি খুশি হব। তাতেও হয়তো অখুশি হবে, কিন্তু আমি খুশি হব, কারণ ওর যে প্রতিভাটা আছে, ওর যে অভিনয় দক্ষতাটা আছে, সেইটা পুরোপুরি এক্সপ্লোর করা যায়নি এখনো। আর কোনো বয়সে এসে করবে, এরপরে বিশ্রামে যাবে। শ্রমিক, আমার একটা অভিযোগ আছে, সেটা হচ্ছে যে আমার মনে হয় রাজ্য বিজেপিতে এইটা করার জন্য তুমি যোগ্যতম ব্যক্তি। তার কারণ আমি সর্বভারতীয় ক্ষেত্রে বিজেপির শব্দবন্ধ পাল্টানোর কথা বলছি না, কিন্তু বাংলার প্রেক্ষিতে, বাঙালির প্রেক্ষিতে ধরো পান্না প্রমুখ, প্রভারী, আভারী, এরম বহু শব্দ আছে। আমি দেখি জয় শ্রীরামকে আজকাল বলে জয় শ্রীরাম। উচ্চারণ, শব্দ, চমৎকার বাংলা প্রতিশব্দ হয়, এবং আবার বলছি এই প্রতিশব্দ করার ক্ষেত্রে শ্রমিক ভট্টাচার্য যোগ্যতম ব্যক্তি। এই উদ্যোগ তুমি নিচ্ছ না কেন? উদ্যোগ নেবার কোনো প্রয়োজন নেই। কেন? প্রভারী এটা আমাদের একটা প্রতিষ্ঠিত বিজেপির শব্দ, সর্বভারতীয় ক্ষেত্রে শব্দটা ব্যবহার, দক্ষিণ ভারতেও হয়। আর এটা তো আমরা সাধারণ সকল মানুষের জন্য করছি না, এটা তো সম্পূর্ণই আমাদের পার্টির আভ্যন্তরীণ বিষয়। পান্না পর্ব, পাতাকে পান্না বলে, একটা ভোটার লিস্টের একটা পাতা। তাই পাতা প্রমুখের থেকে পান্না প্রমুখ শব্দটা হয়তো আক্ষরিক বাংলা না, তুমি জানো বাংলার ক্ষেত্রে এই সাংগঠনিক পদগুলো বাংলায় চমৎকার তৈরি করা যায়, কিন্তু বরঞ্চ তাতে ক্রিয়েটিভিটি একটা প্রদর্শন দেখা যাবে। সর্বভারতীয় ক্ষেত্রে পার্টির আভ্যন্তরীণ ইনফ্রাস্ট্রাকচারে প্রতিষ্ঠিত, যেটা সমস্ত মানুষের জন্য নয়, যেটা শুধুমাত্র কমিটেড বিজেপি ওয়ার্কার্স যারা কাজ করছে তাদের ক্ষেত্রে কোন শব্দবন্ধ ব্যবহার হচ্ছে, তার দল যেটা দিল্লিতে ঠিক করছে বা সর্বভারতীয় ক্ষেত্রে যেটা সিদ্ধান্ত হচ্ছে, সেই শব্দ নিচে পর্যন্ত যাবে। এটা হচ্ছে দলীয় শৃঙ্খলা। পদের ক্ষেত্রে আমি তবু মেনে নিতে রাজি আছি, কিন্তু তুমি বলো যে কার্যকর্তা, সেটাও বলে না কার্যকর্তা। বাংলা বক্তৃতায় মানুষ একটু কেন নেতাকর্মী বললে নেতাকর্মীরা বেশি বুঝবে, বেশি খুশি হবে। আমিও তো নেতাকর্মী বলি। হ্যাঁ, তুমি কার্যকর্তা বলে কিছু মানুষ এখন অতিরিক্ত বিজেপি হতে চাইছেন, তো তারা ওইসব কার্যকর্তা বলেন। তুমি বিজেপি সাজার কথা বললে, এখন মানে অনেকে মাথায় গেরুয়া ফেট্টি, ওটা রুচি বিরুদ্ধ, ওটা পার্টি শেখায়নি। কেউ যদি পার্টির ফ্ল্যাগের মর্যাদা না বোঝে, সেটা কিছু করার নেই। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, যে ভালো রাঁধতে পারে না সে ভালো সাধুও হতে পারে না। তার কারণ মন শুদ্ধ থাকলে রান্না সুস্বাদু হয়। আমরা আপাতত শ্রমিক ভট্টাচার্যের হেঁসেলে, তবে হেঁসেল সামলাচ্ছেন ছোট বোন দিদি, এখন রাঁধছেন। দিদি, শ্রমিকের প্রিয় পদগুলো কি? মিঠা আর মাংস। আচ্ছা, দুটোই একেবারে স্ট্রিক্টলি আমিষ আর কি, নিরামিষের কোনো এ নেই? আরো অনেক রকম মাছ
মাছ পছন্দ হ্যাঁ, করে হ্যাঁ। অনেক রকম মাছ হ্যাঁ, মাছই আচ্ছা, মিষ্টি এককালে খুব পছন্দের ছিল, হ্যাঁ। অনেক খেয়ে ফেলেছে বলে নাকি এখন আর খায় না। কিন্তু ধরো বাইরে যেগুলো মানে অনুষ্ঠান নিয়ে ওখানে গিয়েও তো আমি বাইরের সঙ্গে খাই না কিছু। আচ্ছা, তা বাড়ি থেকে নিয়ে যাও না না, বাইরে খাই মানে না, ধরো পার্টি অফিসে খাই। জেলায় বাড়িতে না না খাই। জেলায় যাচ্ছ জেলায় যাচ্ছি, ওরা তারা জানে আমি কতটা খাই। আমি 1 কাপের মতো ভাত খাই, আচ্ছা, ওই ডাল, একটা কোনো মাছ, ব্যাস। হ্যাঁ। আর আমি খাই। এটা কবে থেকে অ্যাক্সিডেন্টের পর থেকে নাকি তারও আগে? অ্যাক্সিডেন্টের আমি এমনি ছোটবেলা থেকেই কম খাই পরিমাণে, আচ্ছা, পরিমাণে খুব হ্যাঁ। কম খাই। আর অ্যাক্সিডেন্টের পর থেকে আরো কমেছে। তারপরে যখন সুগার ধরা পড়লো কিছুদিন আগে, তারপরে সেটা আরেকটু কমে গেছে। হ্যাঁ। না, তখনই মিষ্টিটা বন্ধ হয়ে গেছে। আচ্ছা, একটা জিনিস আমার খুব জানতে ইচ্ছে করে, সেটা হচ্ছে ধরো আমাদের মধ্যবিত্ত বাঙালি বাড়িতে ছেলে বড় হওয়া মানেই হচ্ছে যে কোথাও তাকে চাকরি করতে হবে, হ্যাঁ, তার অর্থের যোগান, পরিবারকে টানা। তোমার ক্ষেত্রে তুমি আদর্শগতভাবে জবে থেকে এবং একটানা একটা আদর্শের জন্য রাজনীতি করছো, তার আগে মতাদর্শের জন্য শাখায় যাচ্ছ, বাড়ি থেকে কোনোদিন চাপ হয়নি যে তোমার একটা চাপ চাকরি হয়নি, করতে হবে? যে যেটা করতে চায় সেটা পছন্দ করতো। সেই ক্ষেত্রে তো আমার বাবা মার জন্যই আমি পার্টি করতে পেরেছি। আচ্ছা, আমার কাকা, হ্যাঁ। তিনি আমার বড় সমর্থক ছিলেন। হ্যাঁ, কিন্তু টাকার যোগান কে দিত? মানে একটা হাত খরচেরও তো ব্যাপার থাকে। খরচ বাড়ি থেকেই জোগান দিত, ভাই বোনরা দেখেছে আমাকে। আচ্ছা। বাড়ির লোকই দিয়েছে, বাড়ির বাইরে। শুনলেন দিদি বলছে ভাই বোনরা দেখেছে, মানে ইনফ্যাক্ট সত্যি কথা বলতে ভাই বোনরা রেখেছে, নয়তো এই জার্নিটাই হতো না। না, দাদার একটা খুব বড় হ্যাঁ। ব্যাপার, দাদা আমাদের বড় সবচেয়ে বংশের, হ্যাঁ। সেই জন্য সব ভাই বোনকে দাদা ভীষণ ভালোবাসে। এবং আমাদের ছেলেমেয়েরা মানে একদম দাদার প্রাণ, হ্যাঁ। এবং তাদেরও মামা বলতো একদম অজ্ঞান। হ্যাঁ, সব হ্যাঁ। প্রত্যেক, হ্যাঁ। কেউ বাদ নেই, এই হ্যাঁ। তালিকায় কেউ বাদ নেই। আরেকটা জিনিস হয়, সেটা হচ্ছে ছেলে বা মেয়ে বড় হলেই ধরে বেঁধে তার বিয়ে দেয়া। দেখো বাংলার রাজনীতিতে সমীক তুমি বেটার বলতে পারবে যে আমি কালকেই রাজনৈতিক ইতিহাস দেখছিলাম, বিধান রায় থেকে প্রফুল্ল ঘোষ থেকে প্রফুল্ল সেন, অতুল্য ঘোষ থেকে শুরু করে তপন শিকদার অবধি বিয়ে না করা ব্যাচেলার রাজনীতিবিদদের অসংখ্য, মানে অন্য কোনো স্টেটে এত নয়। এর কারণটা কি? সত্যি কি রাজনীতিবিদরা মনে করেন যে বিয়ে হলে মানুষের পাবলিকের মধ্যে জনপ্রিয়তা কমে যাবে, নাকি সংসারে এত টাইম দেয়া যাবে না যেটা সংসারে টাইম দিতেই হবে, তাতে একজন ফুল টাইম রাজনীতিবিদের সময়টা কমে যাবে, মানে সে আর রাজনীতিতে সময় দিতে পারবে না? সবাই তো আর মুখ্যমন্ত্রী হননি, হ্যাঁ। আর সবাই বিরোধী দলনেতা, হ্যাঁ, সবাই এমএলএ এমপিও হন। ঠিক। বহু রাজনৈতিক ব্যক্তিত্ব আছেন যারা হ্যাঁ। অবিবাহিত থেকে গেছেন। হ্যাঁ, তো এটা হয়তো আমার পিসি ছিলেন, হ্যাঁ। আমার বাবার থেকেও বড়, হ্যাঁ। মারা গেছেন, আমাদের বাড়ির গার্জেন। তা পিসি বলেছিল এর সঙ্গে কোন মেয়ে থাকবে, 10 দিনের পরে ছেড়ে যাবে। পিসির এটা বক্তব্য ছিল, অনেকেই এটা মনে করেছে হ্যাঁ। যে এর কোনো নিয়ম শৃঙ্খলা নেই, হ্যাঁ। কোনো রুটিন নেই, হ্যাঁ। এভাবে চলে নাকি। আর যে যেটা আনন্দ করে আমি হ্যাঁ। রাজনীতিটা এখনো আনন্দের সঙ্গে করি। যখন আমি কোনো দায়িত্ব আমার ছিল না তখনও আমি আনন্দের সঙ্গে করেছি, হ্যাঁ। আজও আমি আনন্দের সঙ্গে করি। আমি পার্টি মিটিং এ বলি আনন্দ করে পার্টি। হ্যাঁ। দেখুন, আমি সবসময় বলি যে সরকার টরকার বদল হলে তো নাকি ভিন্ডিকটিভ পরের সরকার হলে বাড়িতে রেড হয়। শ্রমিক ভট্টাচার্যের কিন্তু যদি কখনো কেন্দ্রে সরকার বদল হয় আর এইরকম কোনো ঘটনাবলী হয়, তাহলে বাড়িতে নয়, শরীরে রেড হবে। কেন শরীরে রেড হবে? তার কারণ জনশ্রুতি, আমি জানি এটা টেলিকাস্ট হওয়ার পর শ্রমিক ভট্টাচার্যের বিড়ম্বনা আরও বাড়বে, সেটা হচ্ছে হরিশ্চন্দ্র বলে রাজ্য বিজেপির অনেকে আড়ালে হাসাহাসি করে। তার কারণ শ্রমিক ভট্টাচার্য 3টে পকেটে টাকা রাখে। কিভাবে সেই শ্রেণী বিভাজনটা হয়, কোন পকেটে কি জন্য কি টাকা শ্রমিক রাখে, শ্রমিকই বলুক। না, আমার এখানে যে টাকাটা থাকে সেটা আমার। আচ্ছা, এখন সেটা চেঞ্জ হয়ে আমি কোভিডের সময় পার্স ব্যবহার করতাম, সেটা নিজের আর- জন্য, নিজের খরচের জন্য। ওটা আমার নিজের টাকা, এবং সে টাকায় কোনো ভেজাল নেই। একদম হয় ভারত সরকারের টাকা, নাহলে আমার বাবা কাকার টাকা, তার মধ্যে কোথাও কোনো গল্প নেই। বাকি আর টাকা ভেজাল এই যে- নাকি? না, ভেজাল। এই যে এটা হচ্ছে জনগণকে সেবা করার জন্য কিছু মানুষ সময় পয়সা দেন, আচ্ছা, তার মধ্যে আমার বাড়ির লোকও আছেন। হ্যাঁ। তো যখন যারা চাইতে আসে এই যে টাকা, এটা আমার টাকা নয়। আমার যদি কিছু কেনার প্রয়োজন আছে, আমার সঙ্গে ধারা থেকে জিজ্ঞেস করে নিন, তারা আমার এই পকেট থেকে পয়সা নেয় না। যদি আমার পার্সে টাকা না থাকে, আর এই ফ্রন্ট পকেটে যে দেখাচ্ছি আপনাকে, এর মধ্যে যদি কোনো টাকা না থাকে, এখন আছে কটা, এইখান থেকেই তারা আমার প্রয়োজনীয় জিনিসপত্র কেনেন, তার যদি লাগে। আর না হলে আমার পারমিশন ছাড়া এই টাকায় তার কেউ হাত দিতে পারে না।
আর আমি শুনেছি যে নির্দিষ্ট মানুষকে যদি কেউ সাহায্য চান তাকে দেওয়ার জন্য আরেকটা পকেটে তুমি রেখে দাও, যে কাউকে একটা ঠিক করেছো যে এনাকে এত অ্যামাউন্ট দেবো, সেটাও আলাদা করা হ্যাঁ থাকে। সেটা আলাদা করা থাকে। আমি সকাল থেকে বেরোনোর সময় সেটা ঠিক করে নিই, কারণ আমার কাছে আছে, আমার তো কিছু প্রয়োজন নেই, আমি তো একদিন চলে যাব, যার প্রয়োজন আছে সে আমায় বলছে। কেউ কাউকে কিছু পৃথিবীতে দিতে পারে না, উই আর অল চাইল্ড অফ ডেস্টিনি। আমাদের লেখা থাকে, আমার হাত দিয়ে হয়তো হচ্ছে, কারোর কোনো অধিকার নেই। এই কয়েকটা আমরা বলেন না, আমরা একটা ট্রেনের মানে কো প্যাসেঞ্জার মাত্র। কোন যদি স্টেশনে গল্প উঠবো, করতে- কোন স্টেশনে হ্যাঁ, নামতে সব হবে ঠিক কেউ করা জানি আছে। না। সব হ্যাঁ। যার যখন স্টেশন আছে একদম। তাকে নামিয়ে দেবে, কিন্তু তার মধ্যে যদি প্যাসেঞ্জাররা নিজেদের মধ্যে ঝগড়া করে, এটা সরে বসুন, চেপে বসুন, কোনো প্রয়োজন নেই। ফলে কাউন্ট ইউর লাইফ বাই স্মাইলস, এইটাই হচ্ছে থিওরি, এটার মধ্যে চলছে। আচ্ছা, পকেটের কথা হলো, পকেটে আরেকটা জিনিস থাকে এবং বহু দশক ধরে থাকে, সেটা হলো খুব ছোট একটা ডায়েরি। তবে এই ডায়েরিটার অভ্যেস একেবারে মুরলী মনোহর যোশীর পরামর্শে, এবং কেন সেই গল্প শ্রমিক বলবে, তারপর একেবারে ওই বলে না পিক্টোরিয়াল এভিডেন্স, তো সেই রকম একেবারে ছবিতে প্রমাণ হবে যে কে কী উদ্দেশ্যে এই চমৎকার পরামর্শটা শ্রমিককে দিয়েছিলেন। শ্রমিক, নদিয়ার একটা সভা চলছে বিজেপির, হ্যাঁ, তো যোশীজি তখন আমাদের রাজ্যের অবজারভার, কেন্দ্রে বিজেপির সাংসদ সংখ্যা 2, আমি বক্তৃতা করছি, আমার পরে যোশীজি বক্তৃতা করবেন, ছোট সভা। তো বক্তৃতা করার এবার যোশী বক্তৃতা করলেন। যোশীজি বক্তৃতা করার পরে যোশীজি যে কটা কথা বলেছেন, আমি ওনাকে জিজ্ঞাসা করলাম, যোশীজি ये आपने क्या बोला, ये सब कितना % बोला? তো উনি বললেন, শ্রমিক এক কাম করনা, যে যখনই তুমি যাবে, বেরোবে, সবসময় হয় একটা ডায়েরি রাখবে, ডায়েরি ক্যারি করতে অসুবিধা হলে অন্তত পকেটে একটা ছোট ডায়েরি রেখে দেবে, কারণ রাজনীতি করতে গেলে বিভিন্ন মানুষের সংস্পর্শে আসবে, তো কারোর কোনো কথাও মনে থাকলে লিখবে, আর কোনো ধর নেতা বক্তৃতা করছে, করে যে প্রফেসর কিছু বলছেন, তো নতুন যখন শুনো ইমিডিয়েটলি সেটা নোট রেখে দেবে। তো সেটা আমার কাছে থাকে, সেই থেকে আমি সেটা দেখাবে ডায়েরিটা? সবসময় থাকে পকেটে। না, লেখা দেখাতে হবে না, ডায়েরিটা এই তো চেহারা দেখে। চেহারা রাখে, যখনই যেটা পাশে আছে কিছু লেখা টেখা আছে। দেখুন, কবিতা আর কলম নিয়ে শ্রমিকের প্যাশন তো এতক্ষণে আপনারা জেনে গেছেন, কিন্তু আরেকটা একেবারে নেশার মতো শ্রমিক ভট্টাচার্যের প্যাশন ছিল, শখ ছিল, সেটা হচ্ছে ফটোগ্রাফি। শ্রমিক ভট্টাচার্য এমন কি, শুনলে অবাক হবেন, বিয়েবাড়ির ফটোগ্রাফি করেছে এবং করে 500 টাকা পেয়েছে। শ্রমিক সেই কোণে নিশ্চয়ই এখন যদি জানতে পারে, তাহলে নিজের বিয়ের ছবির পাশে নিজের ফটোগ্রাফারের ছবিও রেখে দেবে। এটা কি গল্পটা কি? এটা হাওড়ায় তো নাকি? এটা হাওড়ায়। তখন আমাদের পার্টির খুব দুর্দিন চলছে, আচ্ছা, তো আমি বিয়ে বাড়িতে ফটো তুলতাম, তুলে যে পয়সা পেতাম তাহলে 2টো স্ট্রিট কর্নার হতো, তো বাড়ির কেউ জানতো না। তারপর যেদিন জানতে পারলো, অন্তত 7-8 মাস কেটে যাওয়ার পর প্রবল অশান্তি, তারপরে সেটা ছেড়ে দিয়েছি, সেটা আর কোনোদিন করিনি। তবে তারপরেও ছবি তুলতাম। এই ছবির কথা হচ্ছে, শ্রমিকের ছবির সংগ্রহ এখানেই আছে, আমরা দ্রুত একবার দেখে নিই, আর শ্রমিকই ব্যাখ্যা করে বলবে তার কারণ। বহু নেতার অত্যন্ত দুর্লভ ছবি শ্রমিক ভট্টাচার্যের ক্যামেরায় ধরা পড়েছে। প্রথম তো সেই অসাধারণ ছবিটা, একটু আগে যে গল্পটা আমরা বললাম, মুরলী মনোহর যোশী সেই ছোট্ট ডায়েরি লিখছেন, এবং যে ডায়েরির পরামর্শ তিনি শ্রমিক ভট্টাচার্যকে দিয়েছিলেন, এবং আজ অবধি শ্রমিক ভট্টাচার্য অক্ষরে অক্ষরে তা ফলো করেন। এটা মোটামুটি কোন সাল হবে শ্রমিক? এগুলো সব 80-র দশকের ছবি। আচ্ছা, এই যে অটলজি লিখছেন, মিন্টো পার্কের একটা গেস্ট হাউসের ছবি। মিন্টো পার্কের গেস্ট হাউসে অটল বিহারী বাজপেয়ী লিখছেন। সম্ভবত আজ কল্পনা করতে কোনো কারুর আপত্তি থাকবে না, পদ্যই লিখছেন, কবিতা লিখছেন। এটা শান্তা কুমারের ছবি, হিমাচল প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী, পাশে সুন্দরলাল পাটোয়া, ইনিও মুখ্যমন্ত্রী ছিলেন। এটা গোবিন্দাচার্যের ছবি। এটা আমাদের সুকুমার বন্দ্যোপাধ্যায়, আমাদের রাজ্যের প্রাক্তন সভাপতি। এনার বক্তৃতা আমার খুব ভালোবাসতো, ইনিও আমায় খুব ভালোবাসতেন। সিকান্দার ওয়াক্ত। ও আচ্ছা আচ্ছা। এখানে ছবি আছে, বিষ্ণুকান্ত শাস্ত্রী, সুকুমার ব্যানার্জি, সিকান্দার ওয়াক্ত। এটা অটলজি আমাদের একটা পার্টির সভায় 3জনে বসেছেন, এই ছবিটা এখানে আছে।
রাজমাতার ছবি হ্যাঁ, আমাদের একদম। প্রথম ব্রিগেড দেখবেন একদম শেষের দিকে মাঠ দেখা যাচ্ছে, পুরোটা ভরাতে আমরা পারিনি। হ্যাঁ। এই ব্রিগেডেই অসাধারণ লালকৃষ্ণ আদবানি। এই ব্রিগেডেই এই ছবি হ্যাঁ। আছে। তখন অনেক কম বয়স আদবানিজির। আদবানিজি, অটলজি আর বিষ্ণুকান্ত শাস্ত্রীর ছবি এটাও সিকান্দার বক্তার, একটু বেশি ওনার ছবি তুলতাম। হ্যাঁ। উনি মিষ্টি দই খেতে খুব ভালোবাসতেন। আচ্ছা। আমি হাওড়া থেকে ওনার জন্য মিষ্টি দই নিয়ে আসতাম। হ্যাঁ। ওনার মতো আপরাইট মানুষজন খুব কম দেখেছি। হ্যাঁ। ইনি ভবনলাল মুন্দ্রা, আমাদের পার্টির বহু পুরনো কর্মী, বছরখানেক আগে মারা গেছেন। এই দুজনই পৃথিবীতে নেই। এটা আমাদের একদম হাওড়া জেলার ছবি। আচ্ছা। হ্যাঁ, এই ভদ্রলোক মারা গেছেন, আমাদের হাওড়ার নেতা পঞ্চানন বিশ্বাস, ইনি মারা গেছেন। পাশে দেবব্রত চক্রবর্তী, হাওড়া এরা পার্টি তৈরি করেছিলেন, মারা গেছেন। সরোজ ঘোষ আমাদের পার্টির প্রেসিডেন্ট, মারা গেছেন। শ্রীরামজি, ইনি মারা গেছেন। তো অনেক, এটা হচ্ছে প্রমোদ মহাজনের সঙ্গে আমাদের একটা ছবি। প্রমোদ মহাজন তখন সভাপতি ছিলেন। আমরা গিয়েছিলাম একটা কলকাতা থেকে একটা কনফারেন্সে, মানে সর্বভারতীয়। তাতে প্রমোদজি আছেন, অনিন্দ্য গোপাল মিত্র আমাদের সভাপতি ছিলেন, উনিও মারা গেছেন। সেই ছবি আছে এখনো স্মৃতি। সুকুমার ব্যানার্জি, গোবিন্দাচার্য, এদের থেকে অনেক কিছু পেয়েছে, অনেক বইয়ের নামপত্র পেয়েছে। অটলজি একার মনে বসে লিখছেন অটলজি এতে। এটা মিন্টো পার্কের কাছে একটা গেস্ট হাউসে জোজির ছবি জোজিকে না জানিয়ে তুলেছিলেন। জোজির সঙ্গে আমাদের ঘনিষ্ঠতা ছিল, যখন উনি তখন এখানে আসতেন। এটা ডিফিউজ লাইটে তোলার চেষ্টা করেছিলাম, এটা কেন এখানে আছে জানি না। থেকে আরও অনেক তোলার ছবি আছে, কোথায় রেখেছি খুঁজে পাওয়া যাচ্ছে না। উনি ভৈরব সিং শেখাওয়াত, একদম শান্তা কুমার, চিফ মিনিস্টার ছিলেন। কুশাভাও ঠাকরে, যিনি এই একদম, দল কুশাভাও তৈরির মধ্যে ঠাকরে, পড়ছে, একদম। সুন্দরলাল পটোয়া। আর এটা তো অটলজির তখন সময়, তখন অটলজি বলছেন, তপন শিকদার। এটা কি নাম সাল হয়? প্রথম ব্রিগেডে আমাদের এটা প্রথম ব্রিগেডের ছবি। হ্যাঁ। এই প্রথম ব্রিগেডের আমার অটলজির বক্তৃতাটা এখনো মনে হ্যাঁ। পড়ছে। অটলজি বলছেন হ্যাঁ, कि अभी तक पश्चिम बंगाल की विधानसभा लोकसभा में एक भी कमल नहीं खिला, হ্যাঁ, लेकिन इस विशाल जनमेदिनी जिस बात की प्रामाणिकता से भरे हुए है, जो मन कमल खिल चुका है, थोड़ी सी जो खाली है वो हमारी झंडी की हरियाली है। মানে উপর থেকে দেখা যাচ্ছে কিছু একটা সবুজ ঘাস, তো ওটা তো আমাদের পতাকার অর্ধেকটা রং। থোড়ি সি যে খালি হ্যাঁ, মানে 1/3 তো আমাদের সবুজ, তো সেটা বুঝে হরিয়ালি হ্যাঁ। ও মানে ঝন্ডি কি হরিয়ালি হ্যাঁ। তো এটা হচ্ছে অটল বিহারী বাজপেয়ী। তুমি নরেন্দ্র মোদীকে বোধহয় ছবি তোলার আমি তখন ছবি তোলা ছেড়ে দিয়েছি যখন নরেন্দ্র মোদী এসেছেন। তবে নরেন্দ্র মোদী প্রথম কলকাতায় সম্ভবত মানে রাজনীতির কারণে যেদিন প্রথম কলকাতায় এসেছিলেন, সেদিন আমি ওনাকে আমার পার্টির গাড়িতে রিসিভ করেছিলাম। উনি আস্তে আস্তে বেলুড় মঠের রাস্তা কোথায় জিজ্ঞাসা করেছিলেন, এবং মহাত্মা গান্ধী রোডের ওপরে হিমালয় বলে একটা হোটেল ছিল, তো সেইখানে তখন আদবানিজি দাঁড়িয়েছিলেন, উনিও ঢুকেছেন। সমস্ত আদবানিজিকে নিয়ে ছবি তোলার জায়গা। তখন একটা বাচ্চা মেয়ে একটা হাতে অটোগ্রাফ বুক নিয়ে ঘুরছে, একদমই বাচ্চা, সে হয়তো 1-2 পড়ে। তো সে গিয়ে ভিড়ের মধ্যে বাচ্চা কি করে ঢুকবে, নেতা এলে সব ঝাঁপিয়ে পড়েছে। তো সে এসে কি মনে হয়েছে, তো সে মোদিজিকে দিয়েছে। मोदी जी बोली नहीं नहीं, अरे मैं नेता नहीं हूँ, तो क्यों बेटा ऐसा हमको दे रहा हो? नेता वो होता है जो हवाई जहाज से आते हैं, मैं तो अभी ट्रेन से उतरा, हम इधर पहुंचा, हम नेता नहीं हूँ। वो बच्चा नहीं बोल जाए, हम बोले दे दीजिए ना, कब पता चले आपका लिए भी ऐसा भीड़ हो जाए। तो हमको बोले क्या ज्योतिष चर्चा करते हो? बोले ज्योतिष चर्चा क्यों? बात नहीं है, सही बोल दिया, दे दीजिए आप। তো আমার রিকোয়েস্ট উনি দিয়েছিলেন, তো এই গল্পটা আমি মোদিজিকেও শুনিয়েছি, যে ঘটনা ঘটেছে। তা দিয়ে মোদিজিকে ঘিরে ভিড়। আর রাজনীতিতে স্থির বলে তো কিছু হয় না, চলছে। আজকে আমি বহু মানুষকে দেখেছি, আমাদের দলেও বহু মানুষকে দেখেছি শারীরিক কারণে, রাজনীতির কারণে তারা হয়তো হারিয়ে গেছেন, তাদের সেই ক্যামেরার ফোকাসটা তাদের উপরে নেই, কিন্তু তারা অপ্রাসঙ্গিক হয়ে যাবেন এটা কোনো সময় হয় না। রাজনীতিবিদের কোনো রিটায়ারমেন্ট নেই। শ্রমিক, ছবি তোলার এই প্যাশনটা, এই হ্যাবিটটা, এই শখটা ছাড়লে কেন, কবে ছাড়লে? কারোর কথা? পয়সার অভাবে। আচ্ছা, পয়সার অভাবে, সময়ের অভাবে ছেড়ে দিয়েছি। তখন আমি পুরোপুরি রাজনীতিতে ইনভলভ হয়ে গেছি, এবং পয়সা পেতে হলে যেগুলো কাজ করতে হয় সেগুলো আমি কোনোদিন করিনি, এখনো পর্যন্ত করি না। কালকেটা তো বলতে পারবো না। তো সেই সময় আমার পয়সার অভাব ছিল,
এটা একটা অত্যন্ত কস্টলি হবি। আমি বেনুশনেরও ক্লাসে কিছুদিন গিয়েছিলাম। আচ্ছা, আমাদের পরিবারের ছবি তোলার একটা মানে রেওয়াজ ছিল, তো সেই হিসেবে ছিল যতদিন পর্যন্ত এসএলআর ক্যামেরা ছিল আমি ততদিন পর্যন্ত ছবি তুলেছি। ওই নিকন ছিল, পেন্ট্যাক্স ছিল, আমার কাকাই কিনতেন ক্যামেরা সব, তো তাতে আমি ছবি তুলেছি। আমার এক বন্ধু আমাকে একটা F3 পাঠিয়েছিল আমেরিকা থেকে, তো সেটা কিছুদিন ছবি তোলার পর আরেকজনকে দিয়ে দিয়েছি। মানে আজকের যে ডিজিটাল ক্যামেরা, এতে আমি কোনোদিন ছবি তুলিনি। যেদিন তুমি ওই সাংবাদিকরা প্রশ্ন করছিলেন যে বিহারের উপমুখ্যমন্ত্রী বলেছেন মাংস খাওয়া নিয়ে যে বিতর্ক, হ্যাঁ, যেটা একই সঙ্গে বিজেপির বিরুদ্ধে তৃণমূলের স্পেসিফিক রাজনৈতিক প্রচার যে বিজেপি এলে মাটন ছাড়তে হবে, মাছ ছাড়তে হবে, যে প্যাশন নিয়ে যে ডেসিবেলে তুমি বললে যে কে বলেছে, বিহারে বিজেপি সরকার প্রকাশ্যে মাছ মাংস বিক্রি করা বন্ধ করে দেবে। এরকম আমার কোনো কাছে কোনো খবর নেই, এরকম করলে চরম অন্যায়। বিহারি মাছ ছাড়া বাঁচতে পারবে নাকি? বিহারি মাংস খাবে না? কি বলছেন? প্রকাশ্যে বিক্রি না না, প্রকাশ্যে অপ্রকাশ্যে কি হোক, ওই কি হান্ডি বলে মাংসটা, হ্যাঁ, চম্পারান, কলকাতা ছেয়ে ফেলছে। মাছ বাঙালিও খাবে, মাছ বিহারিও খাবে। ওখানে ওরা চম্পারান মিট খাওয়া হবে আমাদের, আমরা ওদের কচি পাটা ঝোল খাওয়াবো। আরে না, বিবেকানন্দ বলে গেছে মা কালী পাঁটা খাবে, বাঙালি পাঁটা খাবে, বিহারি পাঁটা খাবে। কেউ আটকাতে গেলে ভেঙে গুঁড়িয়ে দেবে। কে কোথাকার কোন অফিসার বলেছে আমরা দরকার এখান থেকে লোক পাঠিয়ে দেবো? কে এটা শেষ হোক, তারপর ওপরে গিয়ে ব্যবস্থা করছি। তাতেই বোঝা যায় যে মাছ এবং মাংসের না, প্রতি ওকে বিজেপির তরফ থেকেও সে কথা বলা হয়েছে। আসলে উনি একটু উপস্থাপনায় ভুল ছিল। আচ্ছা, উনি বলেছেন আরো হাইজেনিক ওয়েতে বিক্রি করতে হবে, আর একদম মন্দিরের গায়ে মাছের বাসা বসতে বারণ করেছেন। এটা তো মানুষের ধর্মভাবনার ব্যাপার। যারা নিরামিষাসী মন্দিরে যান, একদম যদি সেখানে মাছের গন্ধ নাকে যায় সেই সময়, সেটা হয়তো এখানের বাঙালিও পছন্দ করবেন না। এইটা বলেছেন, সেটা বলতে গিয়ে ঘুরপথে ওইটা চলে এসছে। এবং না, বাঙালি মাছ ছাড়া থাকবে কি করে? হ্যাঁ, বিশেষ করে বাঙালি এখন এর আগে প্রধানমন্ত্রীও বলেছেন শ্রাবণ মাসে মাছ খায়, এই নিয়ে কটাক্ষ, সেটা নিয়েও কিন্তু একদম বাঙালিদের মধ্যে যথেষ্ট প্রতিক্রিয়া হয়েছিল। ইনফ্যাক্ট আমার মনে পড়ছিল যে যখন শত্রুঘ্ন সিনহা ওটা বললেন, তুমি তখন বোধহয় পার্লামেন্টে 2024 ফেব্রুয়ারি মাস, যে প্যাশন নিয়ে তুমি বাঙালির ওই চিংড়ি মাছের মালাইকারির পক্ষে সওয়াল করেছিলে, তাতে বোঝা যায় যে তুমি বিজেপি হলেও বিজেপি তো বলেনি দিনের শেষে তোমার মূল পরিচয় অমর্ত্য সেনের আছে না, যে বিভিন্ন পরিচয় একটা মানুষের থাকে, তো তোমার বাঙালি পরিচয়টা যে একেবারে ওপরে, সেটা সেদিন বোঝা গেছিল। শত্রুঘ্ন সিনহা বা তৃণমূল কংগ্রেস যদি গোমাংস এবং মাছ ভাতকে একই পংক্তিতে ফেলে দেয়, তাহলে তো বিপজ্জনক। বাঙালি চিংড়ি মাছের মালাইকারি খাবে না, বাঙালি দই কাতলা খাবে না, বাঙালি পাবদা খাবে না, পার্শে খাবে না, বাঙালি ইলিশ মাছের পাতুরি খাবে না, তাহলে বাঙালি থাকলো কি করে? অটলজি তো খুব ভালো মাছ খেতেন। মানে আমাদের ইলিশ পুরো কাটার আওয়াজটা পারলো, কষ্ট করে হলেও ইলিশ খেতেন, কম খেতেন। মানে ওই জন্য বোধহয় কলকাতা আসতে এত ভালোবাসতেন, যে মাছ, মিষ্টি দই, উনি তো মিষ্টিও খুব ভালোবাসতেন। ফিশ ফ্রাই খাওয়ার ব্যাপারে ওনার কোনো বাজ বিচার ছিল না, অনেকেরই নেই আমাদের দলের মধ্যে। কিন্তু পরেশ রাওয়াল যখন বললেন, আমার মনে হয় তোমার আরো জোরালোভাবে প্রতিবাদ করা উচিত ছিল। ওই রকম একটা মন্তব্য ছিল, যে যেটা খাবে সে সেটা খাবে, খাওয়া নিয়ে বাজ বিচার করা যায় না, এসব হয় না। আগে নাকি রাজ্য বিজেপির যে অনুষ্ঠানগুলো হতো, তার মেনু মোটামুটি নিরামিষ থাকতো, এখনো তাই আছে। কেন এখন অনেক নিজস্ব রাজ্য বিজেপি প্রোগ্রামে আমি শুনলাম যে আমিষ ইন্ট্রোডিউসড হয়েছে। আগেও হয়েছিল, তাই পয়সা কম থাকতো, আচ্ছা, তখন ওর জন্য নিরামিষ পয়সা বেড়েছে। হ্যাঁ, দল বেড়েছে, দলের পয়সা অবশ্যই বেড়েছে, আমরা তো অস্বীকার করছি না। দলের পয়সা বাড়লে আমাদের বড় বড় বিল্ডিং তৈরি হয়, নেতাদের বাড়ি তৈরি হয় না। নাকি শ্রমিক ভট্টাচার্য রাজ্য সভাপতি হওয়ার পর ঠিক যেমন মঞ্চে কালীঘাটের মা কালীকে দেখলাম, সেই রকম ছোট্ট ছোট্ট বাঙালি সুলভ পরিবর্তন শুরু হয়েছে। তারই একটা পার্ট হচ্ছে যে মেনুতে আমিষের এত আধিপত্য। আমি বরঞ্চ যেটা করতে চাইছি, যেটা এই যে কিছু জায়গায় আমরা খাওয়া দাওয়ার ব্যবস্থা করছি, উল্টো পাল্টা রান্না করছে। আমি বলছি বাইরে থেকেও তো অনেক মানুষ আসেন যারা রাজনীতি করতে আসে, যারা আমিষ আসি, তাদের একটু ভালো জিনিসের টেস্ট দেওয়া দরকার।
সেই কাতলা মাছ ওখানেও খায় এখানেও খায়, কি করব, নতুন কিছু দাও, এইটা আমি বলছি, সেটা আমি চেষ্টা করছি। ছোট মাছ ইন্ট্রোডিউস করবে নাকি, চুনো মাছ? অবশ্যই। পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে তোমার সুসম্পর্ক তুমি কোনোদিন গোপন করোনি। মাঝে একটা সময় বিধানসভায় শোনা যেত শ্রমিক ভট্টাচার্য পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে এত ভালো সম্পর্ক, তৃণমূল জয়েন করে যাবে। আমি বলছি যে এই পারসেপশন বা এই সুসম্পর্কের সমীকরণ, ধরো অধীরদার সঙ্গেও তোমার খুব ভালো সম্পর্ক, বিরোধী সমস্ত দলের কাটিং অ্যাক্রস পার্টি লাইন, তুমি এই সম্পর্ক এত বছর বজায় রাখলে কি করে, আর বজায় রেখে তুমি তোমার দলের শীর্ষে পৌঁছলে কি করে? এটাও মানে আমি বলছি এই শিক্ষাটাও তোমার নবীন প্রজন্মকে দেওয়া উচিত। আমি যে ঝগড়া গালাগালির থেকেও বিকল্প একটা রাস্তা আছে, রাস্তা যবে থাকা থেকে উচিত। রাজনীতি করেছি তখন প্রচুর সেমিনার হতো, যেটা এখন বন্ধ হয়ে গেছে। যেমন তুমি দেখবে 80-র দশকের একটু শেষের দিক থেকে উঠে এসেছিল, সেটা হচ্ছে বিভিন্ন খোলা জায়গায় বিতর্ক, বিভিন্ন ক্লাব। আজকে যেটা তোমরা টকশো করছো, সেই টকশোর আদলেও কিন্তু বহুদিন ধরে চলেছিল, তার অনেক বিতর্ক হতো 80-র দশকের প্রথম হতো। তখন আমি সেখানে যেতাম, বিভিন্ন নেতাদের সঙ্গে পরিচয়, অনেক ছোট বয়স থেকে আমি যেতাম। যেমন রবীন্দ্রদেবের সঙ্গে আমার ঘনিষ্ঠতা সর্বজনবিদিত, সুজন চক্রবর্তী আমার অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক। কিছু এখনো পর্যন্ত কোনো পুরনো রাজনৈতিক ইতিহাস জানতে গেলে, আমাদেরও কিছু ইতিহাস জানতে গেলে আমি রবীন্দ্রকে ফোন করি। রবীন্দ্র যে এনসাইক্লোপিডিয়া। আমার সবচেয়ে বড় আমার জীবনের ক্ষতি হচ্ছে সাংবাদিক দেবাশিস ভট্টাচার্য চলে যাওয়া। দেবাশিসদার জন্য কোনো ও তো মানে নিজেই একজন মিস্টার গুগল, মানে কোন দিন সাল তারিখ সমেত বলে দেবে। সেটা অশোকদেবও এক সময় পারতেন, তবে অশোকদেবের সঙ্গে আমার অতটা ঘনিষ্ঠতা নেই। তবে রবীন্দ্রার সঙ্গে আছে, রবীন্দ্রার কাছে কোনো বই চাইলে রবীন্দ্র সেই বই দিয়ে দেন। তো রবীন্দ্রের সঙ্গে যে ঘনিষ্ঠতা আমার আছে, বহু নেতাদের সঙ্গে ঘনিষ্ঠতা আছে, তৃণমূল কংগ্রেসের বহু নেতার সঙ্গে আমার ভালো সম্পর্ক আছে। প্রয়োজনে ট্রান্সফারের ব্যাপারে ফোন করি, তো করাটাই তো কাজ, মানুষের তো কাজ। আমার একজন বলছে তুমি কেন ফোন করেছি। মদন মিত্রের সঙ্গে আমার সম্পর্ক 30 বছরের বেশি। বিজেপির একজন পঞ্চায়েত সদস্য গুলিবিদ্ধ হয়েছে নদিয়া হসপিটালে থেকে নিয়ে যাওয়া হয়েছে। তো যখন নিয়ে গেছে তখন বলেছে আমাদের কিছু করার নিয়ে একে পিজিতে শিফট করো। তো পিজিতে এসে কি করে, তারপরে তো পুলিশি ঝামেলা, গুলি করেছে সিপিএম, কি করা যাবে? তখন তো যা সবার কাছে মোবাইলও নেই, সেলফোন নেই, মদনদার কাছে ছিল। তো ফোন করেছি, বলছি তুমি কোথায়? আমাকেও জিজ্ঞেস করছে মেয়ে যাবে, তুমি কোথায়? আমি বললাম আমি কোথায়, তুমি ছেড়ে দাও না, ভিসাটা দরকার, এটাকে একটা ভর্তি করে দিতেই হবে। তখন বললো তো আমি তোমার জন্য থাকবো, তুমি আসবে? তোমার আসতে হয় পেশেন্টকে নিয়ে, শুধু ঘরে বসে নেতাগিরি করলে হয় না। আমি বললাম ঘরে বসে নেতাগিরি করবো কি, আমার তো গাড়ি নেই, আমি তো সল্টলেকে থাকি, আর সল্টলেক থেকে পিজি যাওয়া তো মানে দুঃসাধ্য ব্যাপার। তো ওদের বললাম পৌঁছতে, বলে আমি বললাম কতক্ষণ লাগবে? আমি বললাম তাও 1:30-2 বেজে যাবে। বলে ঠিক আছে আমি আছি, আমি দেখব। তা আমি খুব কষ্ট করে এখানে বাড়ি থেকে বেরিয়ে অত রাত্রে দাঁড়িয়ে আছি, কিছুই পাচ্ছি না। তারপরে একজন দেখলাম মোটরসাইকেল নিয়ে যাচ্ছেন, তিনি একটু মোটামুটি ওই তার ফুটপাত বদল হয় মধ্যরাতের মতো অবস্থা। যাই হোক তারই মোটরসাইকেলে উঠলাম, এর সামনে পিএনবি মোড় আছে, ওখানে গিয়ে একটা ট্যাক্সি পেলাম। ওই ট্যাক্সিতে গিয়ে আমি গিয়ে এসএসকেএমে পৌঁছলাম। 1:45 আমার এখনও মনে আছে, নিয়ে আসা হলো তাকে। মদনদা দাঁড়িয়ে আছে এবং মদনদার জন্য সে প্রাণে বাঁচলো। তো এটাকে আমি অস্বীকার করবো কী করে? আমি জীবনে 1000-এর বেশি পেশেন্ট মদনদাকে দিয়ে ভর্তি করিয়েছি, তার সঙ্গে আমার সম্পর্ক আছে। সে কি বললো, সে কি করলো কিছু নয়। যেমন মানে আমাকে শিশির অধিকারী আমাকে স্নেহ করেন, শুভেন্দুর সঙ্গে আমার সম্পর্ক অনেক পরে, দিব্যেন্দু অধিকারীর সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক, তখন তো তৃণমূল করতো। তো এটার সঙ্গে কোনো রাজনীতির যে যার মতে চলবে, যে যার কথা রাজনৈতিকভাবে বলুন, কিন্তু আজকে যেটা হচ্ছে এটা কদর্য আক্রমণ। যেমন সাহিত্যের ক্ষেত্রে বলা হয় তো ফাংশন অফ লিটারেচার ইজ টু এলিভেট দ্য হিউম্যান মাইন্ড অ্যান্ড টু সাস্টেইন ইট দেয়ার। সেরকম রাজনৈতিক ব্যক্তিত্ব, তারও একটা দায়িত্ব আছে, দায়বদ্ধতা আছে এবং কর্তব্য আছে, যে তার রাজনৈতিক রুচিটাকে বা বোধটাকে, তার দ্বন্দ্বটাকে একটা পরিশীলিত গণ্ডির মধ্যে রেখে দেওয়া, এবং সেটা থেকে সে যেন কাউকে শিক্ষা দিতে পারে। যদি সে সেই উচ্চতা পায়, তাকে মানুষ অনুকরণ করবে, এটাই তো স্বাভাবিক। এখন কোনটা নেব আর কোনটা ছাড়বো, এটা তো অনেক ব্যাপার। এখন অনেক সময় অনেক শব্দ কে ব্যবহার করছে তার উপর নির্ভর করছে, কে ব্যবহার করছে এবং কিভাবে ব্যবহার করছে, সেটাই তো মানে আজকে তুমি একজন বক্তা তৈরি করতে পারো, বাগ্মী তৈরি করতে পারবে না। ইট কামস উইথ আ ম্যান অ্যান্ড গোজ উইথ আ ম্যান, ওরেশনটা। তো এটার উপস্থাপন করার একটা নির্দিষ্ট ভঙ্গি আছে, সেটা করতে হয়। চলিকা পিছে কে আয়, আমি 90-এর দশকে বক্তৃতা করেছি, আবার সেটাকে কপি করে আরেক জায়গায় ছেড়েছে।
তো সেটা দুজনের যেটা এক হবে না কোনো সময়। কিশোর কুমারেরই গান গাইতেন, তাকে অনুকরণ করে আপনি কত দূর যাওয়া যাবে না। ফলে মানুষ যেভাবে কথা বলে স্বাভাবিকভাবে সেটাই তার বক্তৃতা। জ্যোতি বসু তো সেভাবে কোনোদিন বক্তৃতা করেননি, নয় জ্যোতি বসু কথা বলার মতো ছিলেনই না, বলতেন। একদম। তো জ্যোতি বসুর কথা কি মানুষ শুনতো না? মনে হচ্ছে গল্প করছেন, হ্যাঁ, অসম্পূর্ণ বাক্যগুলো দেখা যাবে, সম্পূর্ণ করতো ওদের বললাম ওদের। হ্যাঁ, কাজের কাজ কিছু হলো আমাদের না। হাওড়া জ্যোতি বসু একদম। বক্তৃতা করছেন, তখন বিরাট চলছে সারা দেশে রাম মন্দির নিয়ে। ওরা আমার কাছে এলো, ওরা বললো আমি পুজো করবো। কি পুজো? বললাম ইট পুজো করবো। বুঝলো 33 কোটি না কত একটা দেবতা ছিল বলে আরেকটা বাড়লো, করো পুজো করতে তো আপত্তি নেই। কিন্তু ওরা বললো আমরা মাইক বাজিয়ে রাস্তার মধ্যে করবো না, ওটা হবে না, যে যা করো বাড়ির মধ্যে করো। জ্যোতি বসু যেমন কারোর নাম নিতেন না। রাজীব গান্ধী প্রধানমন্ত্রী, জ্যোতি বসু বক্তৃতা করছেন। বলছি ওই ছেলেটা, ওই যে আগে প্লেন চালাচ্ছিল এখন দেশ চালাচ্ছে, ইন্দিরা গান্ধীর ছেলে, ও নাকি বলছে দেশের শ্রমনীতিটা পাল্টে দেবে। তাহলে আমরা লাল পতাকা নিয়ে যারা আছি আমরা কি করব? ওনার এটা একটা স্টাইল ছিল। আমাদের সোমেন ঠাকুরের বক্তৃতা আমি শুনেছি, অনবদ্য ভাষণ। তো এরা এ ধরনের বলতেন। আমরা সোমনাথ চ্যাটার্জি পার্লামেন্টে বক্তৃতা শুনেছি, সুষমা স্বরাজের শুনেছি। তো বক্তৃতারও বিভিন্ন ধরনের স্টেজ আছে, কিন্তু অধিকাংশই এই ডিফারেন্সিয়েটটা করতে পারে না, সেজন্য সবাই ওই প্রতিষ্ঠাটা পাচ্ছে না। ফলে এবার কি হচ্ছে, সস্তা জনপ্রিয়তার জন্য সে বলে কেটে দেবো, মেরে দেবো, কেটে দেবো বলছে। কিন্তু যেমন এটা দেখতে হবে, একটা মানুষের কাছে যদি বারবার আসে, যেমন দিলীপ ঘোষের ক্ষেত্রে আমি বলেছিলাম, আমি এটা শুভেন্দু অধিকারীর ক্ষেত্রেও বলেছিলাম, যে আপনারা এরা দু একটা কথা বলছে, আপনারা সেটা নিয়ে সমালোচনা করছেন, কিন্তু এই মানুষগুলোর কাছে এসে কত মানুষের কাছে মা এসে কাঁদছে যে আমার ছেলে মারা গেছে, আমার ডায়েরিটা নিচ্ছে না, FIR নিচ্ছে না, তার যন্ত্রণাটা, সেও তো মানুষ রক্ত মাংসের, তার যন্ত্রণাটা একবার বুঝুন। শুধু মৃতদেহের উপরে ফুলের মালা দেওয়াটাই কি এদের কাজ? তুমি তো দিলীপ ঘোষ, রাহুল সিনহা, তোমার রাজ্য সভাপতি হওয়ার পর এদের আবার কার্যত মেন স্ট্রিম থেকে সরে গেছিলেন, আবার তুমি ব্যাক করিয়েছো। আমি ব্যাক করো, সবাই বিজেপি এক, কেউ বাইরে নেই। হ্যাঁ, এটা সংলাপের মতো শোনালো, কিন্তু ব্যাক করিয়েছে সবাই। আমরা শ্রমিক ভট্টাচার্যের আমলে তারা ফিরে এলেন, শ্রমিক ভট্টাচার্যের পুরনোরা ফিরে আসছে, বসে যাওয়া নেতা কর্মীরা ফিরছে। শ্রমিক ভট্টাচার্যের কোনো মানে সময় বলে কিছু নেই। আমাদের সভাপতিটা একটা বহমানতা, কিছু বিচ্যুতি, কিছু ত্রুটি, কিছু দূরত্ব, ভুলভ্রান্তি তো সব জায়গায় থাকে। এখানে হয়তো আমাদের কিছু ছিল, সবাই তখন একভাবে করছে। দিলীপ ঘোষ ঘুরে বেড়াচ্ছেন বিভিন্ন গ্রামে, রাহুল সিনহা ঘুরছেন। তো কবে বসেছিল? রাহুল সিনহা আমার নেতা ছিল, রাহুল সিনহা প্রেসিডেন্ট ছিল, আমি সময় জেনারেল সেক্রেটারি ছিলাম। আমাদের বয়সের ব্যবধান খুব একটা বেশি নয়, প্রায় একই সময় থেকে আমরা রাজনীতি করছি। আমরা বহু রাত জেগেছি, এমন সময় গেছে দোকান বন্ধ হয়ে গেছে, আমরা টিউবওয়েলের জল খেয়ে শুয়েছি। রাহুল সিনহা যখন ট্রেনে করে যেতাম, আমি তো বিছানা ফিছানা কিছু করতে পারিনি কোনোদিন, কোনো কাজই পারি না আমি। তো সুতরাং আমার ওই ট্রেনে যে সিটটা লাগিয়ে দেয় ওটা রাহুল সিনহা করতেন, তো আমি এটা ভুলবো কি করে? ট্রেনে বিছানা করার কৃতজ্ঞতা থেকে তো রাহুল সিনহাকে ফেরায়নি, সুনির্দিষ্ট কৃতজ্ঞতা বোধ থাকতে পারে। প্রত্যেকের তার রোলটা তোমার আমলে কৃতজ্ঞতা শব্দটা ভুল, ভালোবাসা। এটা আমাদের একটা আন্তরিক যোগাযোগ ছিল। কয়েকজন আমাদের কদিন আগে রবীন্দ্র মারা গেলেন, তার সঙ্গে যে ঘনিষ্ঠতা এখনো পর্যন্ত তাকে মানে প্রতি মুহূর্তে মিস করছি। তো এটা ছিল। আর আমাদের দল একটা পরিবারের মতো দল। সারা ভারতবর্ষে এরকম কোনো দল আছে নাকি যে প্রতিদিন মানে সপ্তাহের মধ্যে 4 দিন এদের মধ্যে বৈঠক করে, মিটিং করে, কোনো ভাঙচুর নেই, কোনো মারামারি নেই। ওই দু একটা গ্রামগঞ্জে কোথায় গিয়ে ঢুকে পড়লে দলে এসে ভাঙচুর, সেটা সংবাদ মাধ্যমে আসে। এই যে কালকে মিটিং করেছে 6 জন মিলে, শুরু হয়েছে 11টা, রাত্রিবেলা শেষ হলো 10:30। কয়েক বছর আগে মুরলীধর সেন লেনের লাঠি নিয়ে দুদল বিজেপি কর্মী মারপিট করেছে। দুদল নয়, একদল লাঠি নিয়ে আসছিল, ভেতরে যারা ছিল তারা প্রতিহত করেছে। এটা তো কাম্য নয়, এগুলো বিচ্যুতি। এটা দলে বেশি দিন এগুলো চলে না, এবং এগুলোকে চলতে দেওয়া হবে না। শ্রমিক ভট্টাচার্য বিরোধী দলনেতা বা মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখে? আমি সরাসরি আপনার এই প্রশ্নের উত্তর দেখছি। আমার জীবনের একটাই স্বপ্ন আছে, আমি জীবদ্দশায় ভারতীয় ইতিহাসের পুনর্লিখন হয়েছে এইটা দেখে যেতে চাই। এর বাইরে আমার কোনো স্বপ্ন নেই। হ্যাঁ, তবে দলের মধ্যে বা পদের জন্য উচ্চাকাঙ্ক্ষা নেই আমার কোথাও। এর কোনো আকাঙ্ক্ষা উচ্চাকাঙ্ক্ষাতে আমি বিশ্বাস করি না। শ্যামাপ্রসাদের মাটিতে শ্যামাপ্রসাদের সরকার প্রতিষ্ঠা করাটাই এই মুহূর্তে প্রত্যেকটা বিজেপি কর্মীর স্বপ্ন, এবং সেই স্বপ্নের অংশীদার আমিও একজন, এবং এটা এবার হবে। দেখুন, শ্রমিক ভট্টাচার্য একটা ভিন্ন রাজনৈতিক সংস্কৃতির কথা বললেন, যেখানে অকারণ বিদ্বেষ নেই, অস্পৃশ্যতা নেই। তিনি সফল হবেন কি না স্রোতের ওই উল্টো দিকে হাঁটতে, সেটা বলবে সময়।
এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।